আজকে তোমাদের জন্য অনেক পপুলার একটি ড্রামা নিয়ে এসেছি, যেখানে রাগে অহংকারী সিওর সঙ্গে এক দুষ্ট ডেলিভারি গার্লের দেখা হয়। এরপর থেকেই ডেলিভারি গার্লের দুষ্টু দুষ্টু কাজকর্মে সিওর একেবারে নাজেহাল দশা হয়। আর এই গল্পটা অনেক মজার ও রোমান্টিকতায় ভরপুর। এই গল্পটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সিনেমা সমাহার চ্যানেলের আজকের পর্বে আমি মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়ান ড্রামা সিজন 1 এক্সপ্লেইন করব। আর তোমরা যদি এই ড্রামা সিজন 2 দেখতে চাও তাহলে এই ভিডিওতে 10,000 লাইক পূর্ণ করে দিও। তাহলে শীঘ্রই তোমাদের জন্য এই ড্রামা সিজন 2 নিয়ে আসব। গল্পের শুরুতে আমাদের হিরো মিস্টার ফাংকে দেখানো হয়, যে গাড়ি চালিয়ে বাড়ি যাচ্ছিল। এমন সময় ফাং রেডিওতে শুনতে পায় যে পৃথিবীতে অন্য গ্রহ থেকে একটি স্পেসশিপ আসতে চলেছে। নিউজটি শুনে ফাং কিছুটা অন্যমনস্ক হয়ে যায়, যার কারণে ফাংয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর তখনই আমরা সেখানে এক সুন্দরী এলিয়েনকে দেখতে পাই। আর এই এলিয়েন মেয়েটির নাম হচ্ছে শাওচি। শাওচি হ্যান্ডসাম ফাংয়ের বডি দেখে ক্রাশ খেয়ে যায়, আর তারপর তার পাওয়ার ইউজ করে ফাংয়ের আঘাতগুলো ঠিক করে দিতে থাকে। এমন সময় পেছনে থাকা ফাংয়ের গাড়িটি ব্লাস্ট করে। ফাংকে বাঁচাতে শাওচি ফাংয়ের সামনে এসে দাঁড়ায়। আর তখন ব্লাস্টের প্রভাবে শাওচি সেখান থেকে ছিটকে একটি নদীতে পড়ে যায়। তবে নদীতে পড়ার আগে তার লকেটের একটি নীল পাথর ফাংয়ের হাতে এসে পড়ে। আসলে এই নীল পাথরটি হচ্ছে এলিয়েনদের গ্রহের সাথে যোগাযোগ করার বিশেষ ধরনের ডিভাইস। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখি ফাংকে তার ডাক্তার এসে বলে, তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু তোমার কোনো ক্ষতি হয়নি। আচ্ছা, অ্যাক্সিডেন্টের সময় কি হয়েছিল, তোমার কি কিছু মনে আছে? ফাং জানায় তার কিছুই মনে নেই। তারপর দেখা যায় এক লোক মাছ ধরছিল। তখন শাওচি পানি থেকে উপরে উঠে লোকটির কাছে আসে কথা বলতে, কিন্তু লোকটি শাওচিকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পৃথিবীতে এখন একা একা শাওচি কী করবে কিছুই বুঝতে পারছিল না। তখন তার কোলের মধ্যে একটি কচ্ছপ এসে পড়ে। আর এই কচ্ছপটির নাম হচ্ছে জিয়াবু। আর এটি হচ্ছে শাওচির গাইড। জিয়াবু বলে, তুমি অনেকদিন নদীতে ছিলে, আর এদিকে স্পেসশিপ চলে গিয়েছে। তখন শাওচি বলে, সমস্যা নেই, ডিভাইসের সাহায্যে গ্রহের সাথে যোগাযোগ করব। তখনই শাওচি লক্ষ্য করে তার লকেটে সেই ডিভাইসটি অর্থাৎ নীল পাথরটি হারিয়ে গিয়েছে। ও বুঝতে পারে ওই দিন ওই হ্যান্ডসামকে বাঁচাতে গিয়ে তার নীল পাথরটি হারিয়ে গিয়েছে। জিয়াবু তখন জিজ্ঞেস করে, লোকটির চেহারা তোমার মনে আছে? শাওচি দুষ্ট হাসি দিয়ে বলে, ওর চেহারা তো মনে নেই, তবে ওর বডি খুব ভালোভাবে মনে আছে। অন্যদিকে আমরা দেখি ফাংকে তার সেক্রেটারি হান এসে বলে, কিছু মেয়ে কোম্পানির সামনে এসে ঝামেলা করছে, আর তারা সবাই প্ল্যান করে এসেছে আপনাকে বিয়ে করার জন্য। তখন ফাং হানকে নিয়ে কোম্পানিতে চলে আসে। এরপর ফাং মেয়েগুলোকে অনেক ভালো ভালো অফার দেয়। মেয়েগুলো সেটার লোভে ফাংয়ের পিছু ছেড়ে দেয়। এরপর হান ফাংকে সেই নীল পাথরটি দেখিয়ে বলে, অ্যাক্সিডেন্টের পর এই পাথরটি আমরা আপনার হাতে পেয়েছি। তখন ফাং পাথরটির ওপর রিসার্চ করার অর্ডার দেয়। এদিকে শাওচি একটি শপিং মলে এসে একের পর এক ড্রেস গায়ে দিয়ে দেখতে থাকে, আর তার একটি গাউন বেশ পছন্দ হয়। তখনই গার্ডরা তাকে চোর ভেবে তাড়া করতে থাকে। শাওচি পালিয়ে রাস্তায় এসে পড়ে, কিন্তু এত গাড়ি দেখে ও অনেক ভয় পেয়ে যায়। এরই মধ্যে একটি গাড়ি একেবারে শাওচির সামনে চলে আসে। তখন শাওচি তার পাওয়ার দিয়ে আশেপাশের সব কিছু থামিয়ে দেয়। তখন আমরা দেখি শাওচির সামনে থাকা গাড়িটি আসলে ফাংয়ের, আর সব মানুষ ফ্রিজ হয়ে গেলেও ফাং পুরোই স্বাভাবিক ছিল। এরপর শাওচি ফাংয়ের সামনে দিয়ে খুশি মনে রাস্তা পার হয়ে চলে যায়, আর একটু পরে সব কিছু আবার ঠিক হয়ে যায়। আর এর সবটাই ফাং নিজের চোখে দেখতে পায়, কিন্তু সেভাবে হয়তো এটা তার হ্যালুসিনেশন ছিল। আর তারপরই ফাং তার পার্সোনাল ডাক্তারের কাছে চলে আসে। এখানে আমরা জানতে পারি কোনো এক বৃষ্টির দিনে ফাংয়ের মা মারা গিয়েছিল। আর তখন থেকেই ফাং হাইড্রোসেক্সুয়াল অ্যামনেশিয়া নামে একটি রোগে আক্রান্ত। অর্থাৎ এই রোগে ফাং তার বিপরীত লিঙ্গের মানুষদের ভুলে যায়। এ কারণে বৃষ্টি হলে ফাং তার অল্প কয়েকদিনের পরিচিত মেয়েদের ভুলে যেত। ডাক্তার ফাংকে বলে, সে যেহেতু অনেক বড় কোম্পানির একজন সিও, তাই কেউ যদি তার এই রোগের কথা জানতে পারে তাহলে অনেক বড় সমস্যা হবে। এই রোগের কথা কেউ যেন জানতে না পারে। অন্যদিকে শাওচি একটি রেস্টুরেন্টে চলে আসে, যেখানে একটি পার্টি হচ্ছিল। সেখানকার হ্যান্ডসাম ছেলে আর তাদের হরমোনের স্মেলে শাওচি একেবারে পাগল হয়ে যায়। সে তাদের সাথে অনেক ড্রিঙ্ক করে।
আর সেখানে সে একজন সিঙ্গারকে দেখতে পায়। আর তার বডি দেখে শাওচি ভাবে একেই সে বাঁচিয়েছিল, এর কাছে তার ডিভাইসটি রয়েছে। কিন্তু তখনই রেস্টুরেন্টের মালিক মিস চাই এসে শাওচির কাছে বিল চায়। তবে অনেক ড্রিঙ্ক করায় শাওচি চায়ের গায়ে অজ্ঞান হয়ে পড়ে। কিছুক্ষণ পর শাওচির জ্ঞান ফিরে আসে। মিস চাই শাওচির কাছে তার পরিচয় জানতে চায়। শাওচি তার গ্রহের ঠিকানা দেয়, যেটা শুনে চাই ভাবে সে হয়তো মজা করছে। এরপর শাওচি চাইকে থ্যাংক ইউ বলে সেখান থেকে চলে যেতে নেয়। তখন মিস চাই শাওচির কাছে টাকা চায়, কিন্তু শাওচির কাছে তো কোনো টাকা নেই। টাকা নেই এ কথা শুনে চাই তখন কান্না করতে থাকে, কারণ শাওচি অনেক টাকা ড্রিঙ্ক করেছিল। চায়ের কান্না দেখে শাওচি বলে, ঠিক আছে, তাহলে তুমি তোমার এখানে আমাকে কোনো কাজ দাও, আমি কাজ করে তোমার সব টাকা পরিশোধ করে দিব। সেজন্য চাই শাওচিকে ডেলিভারির কাজ দেয়। তো প্রথম দিন ডেলিভারি দিতে এসে শাওচি দেখে এটা সেই সিঙ্গার, আর এই সিঙ্গারের নাম হচ্ছে লাই। লাই আসলে ফাংয়ের ছোট ভাই ছিল। লাই শাওচিকে তার রুমে নিয়ে বলে, আসলে এখানে আমাকে আমার বড় ভাই আটকে রেখেছে, তাই আমি এখান থেকে পালাতে চাচ্ছি, তবে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। শাওচি তো এক কথায় রাজি হয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি লাই শাওচির ড্রেস পরে বাইরে চলে যায়, আর শাওচি লাইয়ের কাপড় পরে ঘরে বসে থাকে। আর একটু পরে সেখানে ফাং চলে আসে। ফাং এসে বলে, পরের মাসে আর্ট এক্সিবিশন শুরু হবে, তাই দ্রুত ছবি আঁকা শেষ করো, এরপর তুমি যেখানে খুশি সেখানে ঘুরতে যেও। শাওচি চুপ করে বসে বসে ফাংয়ের কথাগুলো শুনছিল, কিন্তু কোনো কথারই জবাব দেয় না। তাই ফাং এসে শাওচির ক্যাপ খুলে ফেলে। আর তখন লাইয়ের ঘরে শাওচিকে দেখে ফাং তো পুরোই অবাক হয়ে যায়। সে শাওচিকে জিজ্ঞেস করে লাই কোথায় গিয়েছে, কিন্তু শাওচি তাকে কিছুই বলে না, আর সুযোগ বুঝে সে সেখান থেকে পালিয়ে যায়। তখন ফাং লাইয়ের টেবিলে শাওচিদের রেস্টুরেন্টের ঠিকানা খুঁজে পায়। এদিকে শাওচি রেস্টুরেন্টে ফিরে আসে। তখন চাই বলে, একটা হ্যান্ডসাম ছেলে এসে তোমার ড্রেস দিয়ে গিয়েছে, আর একটি রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে গিয়েছে, আর বলেছে তোমাকে সেখানে গিয়ে দেখা করতে। এটা শুনে শাওচি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর রাতে শাওচি তার সব ডেলিভারি শেষ করে রেস্টুরেন্টে ফিরে আসে। এসে দেখে ফাং রেস্টুরেন্টে বসে আছে। তখন চাই বলে, ফাং পুরো রেস্টুরেন্ট বুক করেছে, আজ সে চায় তুমি তাকে খাবার সার্ভ করবে। কিন্তু শাওচি কিছুতেই যেতে রাজি হয় না। তবু চাই তাকে জোর করে ফাংয়ের কাছে পাঠিয়ে দেয়। যাই হোক, বাধ্য হয়ে শাওচি ফাংকে জিজ্ঞেস করে সে কি খাবার খাবে। তখন ফাং বলে, তুমি এখন আমার জন্য রান্না করবে, আর তারপর খাবার খেয়ে আমাকে লাইয়ের কাছে নিয়ে যাবে। বেচারি শাওচি ঠেকায় পড়ে রান্নাঘরে আসে, কিন্তু শাওচি রান্না করতে পারে না। রান্না করতে গিয়ে সে আগুন ধরিয়ে ফেলে। তখন ফাং এসে তার শার্ট দিয়ে আগুন নিভায়, আর খালি গায়ে শাওচি ফাংকে দেখে পুরোই পাগল হয়ে যায়। সে ফাংয়ের বুকে হাত রাখে, আর তখন বুঝতে পারে সে আসলে ফাংকেই এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছে। আর শাওচি ফাংয়ের খুবই কাছাকাছি ছিল, তাই ফাংয়ের হরমোনের স্মেলে শাওচি একেবারে এক্সাইটেড হয়ে যায়। ফাং তখন তার কাছে লাইয়ের ঠিকানা জানতে চায়। এক্সাইটেড থাকার কারণে শাওচি সঙ্গে সঙ্গে লাইয়ের ঠিকানা ফাংকে দিয়ে দেয়। ফাং ঠিকানা নিয়ে সাথে সাথে রওনা হয়ে যায়। একটু পর শাওচির হুঁশ ফিরে। সেও তার পাওয়ারের সাহায্যে লাই যেখানে রয়েছে সেখানে চলে আসে। এসে লাইকে বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে তোমার ভাই খুঁজতে আসছে। কিন্তু লাই বলে, কোনো সমস্যা নেই, এখানকার লোকেরা আমার আন্ডারে কাজ করে, ভাইয়া আসলে তারা আমাকে আগে থেকেই জানিয়ে দেবে। এরপর লাই ও শাওচি একসঙ্গে ড্রিঙ্ক করে আর অনেক গল্প করতে থাকে। তখনই ফাং সেখানে চলে আসে, আর গার্ডদের বলে লাইকে ধরে তার বাড়ি নিয়ে যেতে। শাওচি ফাংকে জড়িয়ে ধরে তার গায়ে তার ডিভাইসটি রয়েছে কিনা তা চেক করতে থাকে, কিন্তু শাওচি সেই নীল পাথরটি খুঁজে পায় না। তাই সে ভাবে হয়তো এটা ফাংয়ের বাড়িতে রয়েছে, সেজন্য সে অভিনয় শুরু করে দেয়। সে ফাংয়ের পা ধরে বলতে থাকে, লাইয়ের সাথে আমাকেও তোমার বাড়িতে নিয়ে যেতে হবে। শাওচির এমন কাণ্ডে লাই ভাবতে থাকে শাওচি ওর কত ভালো বন্ধু, তাই ও শাওচিকে হেল্প করতে ফাংয়ের পা ধরে ঢং করতে শুরু করে দেয়। দুজনের এমন কাণ্ডে ফাং বিরক্ত হয়ে দুজনকে বাসায় নিয়ে আসে। এরপর ফাং শাওচিকে গেস্ট রুমে গিয়ে ঘুমাতে বলে, কিন্তু রাতে শাওচি তার নীল পাথর খুঁজতে শুরু করে দেয়। খুঁজতে খুঁজতে ও ফাংয়ের বাথরুমের সামনে চলে আসে, আর ফাংকে খালি গায়ে গোসল করতে দেখে আবারও শাওচি পাগল হয়ে যায়। তবে লুকিয়ে দেখতে গিয়ে শাওচি শব্দ করে ফেলে, তাই দ্রুত সে সেখান থেকে পালিয়ে রুমে চলে আসে।
তারপর ফাং তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। আর তখন শাওচি ফাংয়ের রুমে ঢুকে পড়ে নীল পাথরটি খুঁজতে, কিন্তু তখনই ফাং তাকে ধরে বিছানায় ফেলে দেয় আর তার উপর উঠে বসে। ফাং জিজ্ঞেস করে, তুমি কি চুরি করেছো? শাওচি বলে, আমি কিছুই চুরি করিনি, তুমি চাইলে আমাকে চেক করতে পারো। এই বলে জামা খুলতে নেয়। তখনই ফাং বলে, তুমি এত অসভ্য কেন? তোমার মতো একটা মেয়েকে আমার ভাই কি করে পছন্দ করে? আর তারপর গার্ডদের দিয়ে শাওচিকে বাড়ি থেকে বের করে দেয়। সকালে উঠে লাই শাওচিকে না পেয়ে ভাইয়ের ওপর রাগ দেখাতে থাকে। আর তারপর আমাদেরকে ফাংয়ের সৎমা অর্থাৎ লাইয়ের মাকে দেখানো হয়, যে তার ভাইকে বলে, আমি চাই না ফাং কোম্পানির মালিক হোক, যে করে হোক ফাংকে সরিয়ে আমার ছেলে লাইকে কোম্পানির সিও বানাতে হবে। তখন তার ভাই তাকে জানায় ফাংয়ের অ্যামনেশিয়া রয়েছে, তবে এর জন্য আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। তখন ফাংয়ের সৎমা জিয়ান নামের একটি মেয়েকে নিয়ে আসে, যাতে ফাং জিয়ানের সাথে প্রেম করাতে ব্যস্ত থাকে, আর সেই সুযোগে তারা ফাংয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করবে। অন্যদিকে চাই শাওচিকে একটি এগ্রিমেন্ট পেপার দেখিয়ে বলে, ফাং অনেক ধনী ও অনেক বড় কোম্পানির সিও, যদি ও এই পেপারে সাইন করে তাহলে ওর সব স্টাফরা আমাদের রেস্টুরেন্ট থেকে খাবার খাবে, তাহলে আমাদের অনেক লাভ হবে। তাই শাওচি ফাংয়ের অফিসে চলে আসে। তখন ফাং লিফটে ওঠার জন্য দাঁড়িয়েছিল। লিফটের দরজা বন্ধই হয়ে যাবে এমন সময় শাওচি তার পাওয়ার দিয়ে সবাইকে ফ্রিজ করে লিফটে উঠে যায়। ফাং সবটাই দেখতে পায়, কিন্তু সে মনে করে এটা হয়তো তার হ্যালুসিনেশন। এরপর শাওচি ফাংয়ের রুমে এসে প্রথমে এগ্রিমেন্ট পেপারটি ফাংয়ের টেবিলে রেখে দেয়, আর তারপর তার নীল পাথরটি খুঁজতে থাকে। এরই মধ্যে ফাং সেখানে চলে আসে, আর তার বইগুলো এলোমেলো দেখে বুঝতে পারে শাওচি এখানে এসেছে। তাই সে শাওচিকে বের হয়ে আসতে বলে। তখন শাওচি পেছন থেকে এসে ফাংয়ের হাত বেঁধে ফেলে আর তাকে তার পাথরটির ব্যাপারে জিজ্ঞেস করে। তখন ফাং জানায় পাথরের ব্যাপারে সে কিছুই জানে না। শাওচি রেগে গিয়ে বলে, সেদিন অ্যাক্সিডেন্টের হাত থেকে তোমাকে বাঁচানোই উচিত হয়নি। অ্যাক্সিডেন্টের কথা শুনে ফাং বেশ অবাক হয়। এমন সময় কারো আসার আওয়াজ শুনতে পেয়ে ফাং শাওচিকে তার টেবিলের নিচে লুকিয়ে রাখে। তো একটু পর ফাংয়ের সৎমামা এসে তাকে বলে, আমাদের চেয়ারম্যানের মেয়ে জিয়ান তোমার সাথে দেখা করতে এসেছে। কিন্তু ফাং বলে, আজ আমার শরীর ভালো না, তাই আমি দেখা করতে পারবো না। ফাংয়ের সৎমামা চলে যাবার পর শাওচি ফাংকে বকাঝকা করে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ফাংয়ের সৎমামা এসে জিয়ানকে বলে, আজ ফাং দেখা করতে পারবে না। তবে জিয়ান ছিল অনেক জেদি একটি মেয়ে, সে ফাংয়ের সাথে দেখা না করে কিছুতেই যাবে না। তাই সে ফাংয়ের সাথে দেখা করার জন্য ফাংয়ের গাড়ির গ্লাস ভেঙে দেয়। আর তখন মিস্টার হান ফাংকে কল করে গ্যারেজে ডেকে আনে। তখন জিয়ান ফাংকে একটি চেক দিয়ে বলে, এটা তোমার গাড়ির ক্ষতিপূরণ। তোমার বাবা মা আর আমার বাবা মা আমাদের মিট করার ব্যবস্থা করেছে, তাই দেখা করতে এসেছি। আর এখন তোমার সাথে দেখা করা হয়ে গিয়েছে, তাই এখন চলে যাচ্ছি। এরপর আমরা দেখি লাই ছবি আঁকছিল। এমন সময় জিয়ান তাকে টেক্সট করে, আমি ফিরে এসেছি। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জিয়ান ও লাইয়ের মতো ছবি আঁকতে পারে। আর জিয়ান ও লাই অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু একদিন জিয়ান লাইকে ছেড়ে চলে যায়। তারপর ফাং তার বাবার বাসায় আসে। ফাংয়ের বাবা বলে, তোমরা দুই ভাই আর্ট এক্সিবিশনে যদি সফল না হও, দুজনকে কোম্পানি থেকে বের করে দিব। বাবা চলে যাওয়ার পর ফাংকে তার সৎমা বলে, লাইকে আর্টে বিজি রাখছো যাতে ও কোম্পানিতে না বসতে পারে। তোমার উদ্দেশ্য আমি ভালোভাবেই বুঝতে পারছি। তখন ফাং বলে, লাই আমার ছোট ভাই, ওকে কখনোই আমি প্রতিদ্বন্দ্বী ভাবি না। অন্যদিকে লাইয়ের মন খারাপ ছিল বলে সে চায়ের রেস্টুরেন্টে চলে আসে। সেখানে লাই শাওচির সঙ্গে বসে অনেক ড্রিঙ্ক করে, আর একটু পরেই জ্ঞান হারিয়ে ফেলে। শাওচি লাইয়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। তখন লাই শাওচিকে জিয়ান ভেবে তার হাত ধরে ফেলে। আর যেহেতু শাওচি এলিয়েন, তাই তার স্কিন মানুষের থেকে কিছুটা আলাদা ছিল। লাই তার হাত ধরাতে তার শরীর ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে থাকে। অন্যদিকে লাইকে বাসায় না পেয়ে ফাং তার লোকেশন ট্র্যাক করে সেখানে চলে আসে। এসে সে লাইকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে। তারপর সে তার লোকদের কল করে লাইকে নিয়ে যাওয়ার জন্য। এমন সময় ফাংয়ের চোখ স্টোর রুমের দিকে যায়। ফাং দেখতে পায় শাওচি সেখানে বসে কাঁপছিল। তাই ফাং তাকে হসপিটালে নেওয়ার জন্য দাঁড় করায়। তখন শাওচি ফাংকে শক্ত করে জড়িয়ে ধরে আর ফাংকে কিস করে। এরপর ফাং তার ব্লেজার খুলে শাওচির গায়ে দেয় আর শাওচিকে বুকে নিয়ে স্টোর রুমেই ঘুমিয়ে পড়ে। সকালে দুজনের ঘুম ভাঙলে লজ্জায় তারা দুজন দুদিকে সরে যায়।
ফাং শাওচিকে সতর্ক করে দিয়ে বলে আমার ভাইয়ের থেকে দূরে দূরে থাকবে, কারণ তুমি ওর লেভেলের না। এরপর আমরা দেখি শাওচি আজও ফাংয়ের অফিসে চলে আসে, আর লাইয়ের কালকের এমন ব্যবহারের কারণে ফাং তার কান ধরে নিয়ে যাচ্ছিল। তখন শাওচি তাদের সামনে চলে আসে। আসলে শাওচি এখানে এসেছে ফাংকে টেস্ট করার জন্য, কারণ কাল লাইয়ের স্পর্শে সে ঠান্ডায় জমে যাচ্ছিল, অথচ ফাংয়ের স্পর্শে সে ঠিক হয়ে গিয়েছিল। শাওচি ফাংকে বলে লাইকে ছেড়ে দাও, আমি তোমার সাথে মারামারি করব। এই বলে ফাংকে জড়িয়ে ধরে, আর সেই সুযোগে লাই সেখান থেকে পালিয়ে যায়। ফাং তো রেগে শাওচিকে দেয়ালের সাথে চেপে ধরে। তখন শাওচি বলে আমার মনে হয় তুমি আমার মতো এলিয়েন, তোমাকে আমার গ্রহ থেকেই পাঠানো হয়েছে। এসব শুনে ফাং বলে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে, যাও গিয়ে ডাক্তার দেখাও। তারপর মন খারাপ করে শাওচি ফাংয়ের অফিস থেকে বের হয়ে আসে। আর তখন আমরা দেখি শাওচির গাইড কচ্ছপটি পৃথিবীতে মানিয়ে নিতে না পারায় তার সকল সিস্টেম অফ হয়ে গিয়েছে। অন্যদিকে ফাং হানের কাছে কিছু গুরুত্বপূর্ণ ফাইল চায়। তখন ফাইলের ওপর শাওচি সেই এগ্রিমেন্ট পেপার দেখতে পায়। এটা দেখে ফাং হানকে বলে দেয় এরপর থেকে যেন শাওচিকে অফিসে ঢুকতে না দেওয়া হয়। এদিকে শাওচি লাইয়ের হোটেলে চলে আসে। লাই শাওচিকে দেখে অনেক খুশি হয়ে যায়। লাই শাওচিকে বলে আজ আমি তোমার একটি পোর্ট্রেট আঁকবো। আমি একবারই আমার জীবনে পোর্ট্রেট এঁকেছিলাম, তখন আমরা বুঝতে পারি লাই জিয়ানের ছবি এঁকেছিল। অন্যদিকে আর্ট এক্সিবিশনে জিয়ান অনেক হেল্প করছে, সেজন্য ফাং তার সাথে কথা বলতে আসে। ফাং বলে তুমি আর্ট এক্সিবিশনে অনেক হেল্প করছো, যদি আমরা সফল হই তাহলে তোমাকে আমি পুরস্কার দিব। তখন জিয়ান বলে যদি তুমি সফল হও তাহলে আমার পুরস্কার আমি তোমার থেকে চেয়েই নিব। আসলে জিয়ান তো এসব করছে ফাংকে ইমপ্রেস করার জন্যই। অন্যদিকে লাইয়ের আকাশে সে শাওচি দেখে ছবির এই অবস্থা, চোখ নাক কান কোনো কিছুরই ঠিক নেই। এই ছবি দেখে শাওচি বুঝতে পারছিল না সে হাসবে নাকি কাঁদবে। এরপর দেখা যায় লাইয়ের আঁকা পোর্ট্রেটটি ফাং দেখতে পায়, আর এটা দেখে ফাং বুঝতে পারে লাই শাওচিকে পছন্দ করতে শুরু করেছে। তাই ফাং হানকে বলে শাওচির এগ্রিমেন্ট পেপারে সাইন করে দিয়েছি, কাল থেকে ওকে আমাদের অফিসে খাবার দিতে বলবে, তাহলে কাজের চাপে ও আর লাইয়ের সাথে দেখা করতে পারবে না। এদিকে ফাং সাইন করাতে চাই অনেক খুশি হয়ে যায়। খুশি হয়ে সে শাওচিকে একটি স্কুটি উপহার দেয়, কিন্তু শাওচি তো আর স্কুটি চালাতে পারে না। আর ফাংয়ের অফিসে ডেলিভারি দেওয়ার সময় উল্টাপাল্টাভাবে স্কুটি চালাতে থাকে, যার কারণে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তবে পাওয়ার ব্যবহার করে সে স্কুটি থেকে সরে যায়, কিন্তু তার খাবারগুলো ম্যানহোলে পড়ে যায়। এদিকে খাবার না আসায় ফাং শাওচির লোকেশন দেখে। সে দেখে শাওচি আধা ঘন্টা ধরে একই জায়গায় রয়েছে, তাই সে দ্রুত সেখানে চলে আসে। এসে দেখে শাওচি ম্যানহোল থেকে খাবার বের করছে। তখন ফাং বলে চলো তোমাকে হসপিটালে নিয়ে যাই। শাওচি তখন মনে মনে বলে ফাংকে যতটা খারাপ ভাবি ও ততটাও খারাপ না। এরপর ফাং লক্ষ্য করে শাওচির ড্রেস অনেক ময়লা হয়ে গিয়েছে, আর তার গা থেকে দুর্গন্ধ আসছে। তাই সে শাওচির কলার ধরে তাকে একটি শপিং মলে নিয়ে আসে, আর তারপর তাকে অনেক শপিং করিয়ে দেয়। এরপর শাওচিকে ক্লিন করানোর জন্য ওয়াশরুমে নিয়ে আসে, আর বাইরে দাঁড়িয়ে ফাং অপেক্ষা করতে থাকে। কিন্তু দুষ্টু শাওচি তাড়াতাড়ি করে ক্লিন হয়ে খাবার ডেলিভারি দিতে চলে যায়। এটা আবার ফাং দেখে ফেলে, আর সেও শাওচির পিছু নেয়। আর সব সময়ের মতো এবারও শাওচি সবাইকে ফ্রিজ করে দিয়ে রাস্তা পার হতে থাকে। ফাং দেখে সবাই এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে, তবে এবার সে শাওচিকে ধরে ফেলে আর বলে তুমি এতদিন ধরে এসব করে বেড়াচ্ছ তাহলে। তখন শাওচি ফাংকে বোকা বানানোর জন্য নিজেও স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, আর তারপর ফাংকে বলে ওই দেখো আকাশে কি দেখা যাচ্ছে। তখন ফাং অন্যদিকে তাকায়, আর সেই সুযোগে সে পালিয়ে যায় আর খাবার ডেলিভারি দিয়ে আবারও ওয়াশরুমে চলে আসে। আর এটা কি হ্যালুসিনেশন ছিল কিনা সেটা চেক করার জন্য ফাং আবার ওয়াশরুমে চলে আসে। এসে দেখে শাওচি সেখানেই রয়েছে। শাওচি তখন বলে এই তুমি এখানে কি করছো, লুকিয়ে লুকিয়ে আমার গোসল করা কেন দেখছো? ফাং তখন বলে ঢং করো না, তুমি যেদিন প্রথম আমার বাসায় গিয়েছিলে সেদিন তুমিও লুকিয়ে লুকিয়ে আমার গোসল করা দেখেছো। আর তারপর ফাং শাওচিকে গাড়ির চাবি দিয়ে বলে আমার গাড়িতে করে অফিসে ডেলিভারি দিয়ে আসো। কিন্তু শাওচি তো আগেই তার কাজ সেরে ফেলেছে। এরপর ফাং তার পার্সোনাল ডাক্তারের কাছে আসে আর হ্যালুসিনেশনের ব্যাপারে জানায়। আর সেই ডাক্তারকে এও জানায় যে প্রত্যেকবারই হ্যালুসিনেশনে সে শাওচিকে দেখতে পায়। তখন ডাক্তার তাকে শাওচির সাথে রিলেশন করার কথা বলে। এটা শুনে ফাং বলে এটা কি করে সম্ভব?
শাওচি তো একটা পাগল মেয়ে। এদিকে ফাংয়ের সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভেবে শাওচি অনেক আনন্দ অনুভব করে। এমন সময় সে দেখে তার কচ্ছপ জিয়াবুর জ্ঞান ফিরেছে। এদিকে চাই শাওচিকে বলে ফাং আসলে তোমাকে পছন্দ করে, তা না হলে ফাং কেন ডেলিভারির জন্য তোমাকে গাড়ি দিয়ে যাবে। পছন্দের কথা শুনে শাওচি দ্রুত ফাংয়ের রুমে চলে আসে। তখন ফাং ভিডিও কনফারেন্সে একটি মিটিংয়ে ছিল। ফাং ইশারা দেয় শাওচিকে চলে যেতে, কিন্তু শাওচি এসবের পাত্তা না দিয়ে বলতে থাকে, তুমি আমাকে কোনোভাবেই পছন্দ করতে পারো না। শাওচির কথা শুনে ফাং বাধ্য হয়ে ল্যাপটপ অফ করে দেয়। এরপর রেগে বলে, কি বলো, তোমাকে আমি কেন পছন্দ করতে যাব? আমার থেকে একদম দূরে দূরে থাকবে। তখন শাওচি বলে, পছন্দ করো না শুনে খুবই ভালো লাগছে। তাহলে তুমি একটা কাজ করো, এখনই খেয়ে নাও, তা না হলে বক্স নেওয়ার জন্য আবার আমাকে আসতে হবে। ফাং বলে, এখন আমি খাবো না। তখন শাওচি জোর করে ফাংকে খাইয়ে দেয়। আর ফাংও কি এক অদ্ভুত টানে শাওচির দিকে চেয়ে থাকে আর লক্ষ্মী ছেলের মতো খাবার খেতে থাকে। খাবার খাইয়ে শাওচি চলে যায়। আর এরপরই ফাং অসুস্থ হয়ে যায়। সেই সময় আবার জিয়ান আসে ফাংয়ের রুমে। জিয়ান দেখে ফাংয়ের গায়ে অনেক জ্বর। ফাং তখন জিয়ানের হাত ধরে তাকে অন্য একটি নামে ডাকে। তখন জিয়ান বলে, ফাং, তোমার কি আমাদের পুরনো সব কথা মনে পড়ে গিয়েছে? আর তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জিয়ান আর ফাং একে অপরকে পছন্দ করত। এরপর দৃশ্য বর্তমানে আসে। শাওচি খেয়াল করে সে ফাংকে গাড়ির চাবি ফেরত দিতে ভুলে গিয়েছে, তাই আবারও সে ফাংয়ের রুমে আসে। তখন ফাংয়ের এই অবস্থা দেখে সে ফাংকে কাঁধে করে বাইরে নিয়ে আসে। এরপর স্কুটিতে করে হসপিটালের দিকে নিতে থাকে। তবে স্কুটি একটি গাড়ির সাথে ধাক্কা খেতে নেয়। তখন সে তার পাওয়ার ইউজ করে স্কুটি নিয়ে শূন্যে ভাসতে থাকে। ফাং তখন চোখ খুলে জিজ্ঞেস করে, এটা কি সত্যি নাকি হ্যালুসিনেশন? শাওচি বলে, এটা হ্যালুসিনেশন। তারপর শাওচি ফাংকে হসপিটালে নিয়ে আসে। ডাক্তার চেক করে জানায় ভয়ের কিছুই নেই। তারপর ফাংয়ের পার্সোনাল ডাক্তার শাওচিকে জানায় আসলে ফাংয়ের সি ফুডে অ্যালার্জি রয়েছে, তাই অসুস্থ হয়ে পড়েছে। আর তারপর তিনি শাওচিকে চলে যেতে বলেন। কিছুক্ষণ পর ফাংয়ের জ্ঞান ফিরে আসে। সে শাওচির কথা ডাক্তারকে জিজ্ঞেস করে। এমন সময় সেখানে জিয়ান আসে। আর এসে ফাংকে জিজ্ঞেস করে তার কি সব মনে পড়েছে কিনা। ফাং তখন জিয়ানকে বলে, তুমি কিসের কথা বলছো? জিয়ান বুঝতে পারে ফাংয়ের কিছুই মনে নেই, তাই জিয়ান বলে, কিছু না, আমি মজা করছিলাম। অন্যদিকে ফাংয়ের অসুস্থতার কথা জানতে পেরে তার বাবা খুবই চিন্তায় পড়ে যায়। তখন ফাংয়ের সৎমামা এসে বলে, ভয়ের কিছু নেই, এখনও ঠিক আছে। তারপর ফাংয়ের সৎমা বলে, আমার এক পরিচিত ডাক্তার আছে, আমাদের উচিত ফাংয়ের পুরো বডি চেক আপ করানো। ফাংয়ের বাবা বলে, ঠিক আছে, তুমি যা ভালো মনে করো। আসলে এটা করে ফাংয়ের সৎমা ফাংয়ের রোগের কথা তার বাবার সামনে আনতে চাইছিল। পরের দিন শাওচি খাবার নিয়ে ফাংকে দেখতে আসে। ফাং রাগ করে বলে, আমি তোমার দেওয়া কোনো খাবার খাবো না। শাওচি বলে, প্লিজ আমাকে তোমার জন্য কিছু করতে দাও, তা না হলে নিজেকে ক্ষমা করতে পারবো না। তখন ফাং তার জামার বাটন খুলে দিয়ে বলে, ঠিক আছে, আমি যা বলবো তাই করতে হবে। দুষ্টু শাওচি লজ্জা পেয়ে বলে, এটা কি করা ঠিক হবে? তখন ফাং বলে, তুমি কি করার কথা বলছো? আমি তোমাকে আমার পিঠ চুলকে দেওয়ার কথা বলছি। তারপর শাওচি অন্যদিকে তাকিয়ে ফাংয়ের পিঠ চুলকিয়ে দিতে থাকে। ফাং জিজ্ঞেস করে, তুমি অন্যদিকে তাকিয়ে আছো কেন? শাওচি জবাব দেয়, আসলে তোমার হরমোনের স্মেলে আমার কেমন কেমন ফিল হয়, তোমাকে ঠিক বলে বোঝাতে পারবো না। এসব বলতে বলতে শাওচি ফাংয়ের বুকে চুলকাতে শুরু করে। ফাং তখন শাওচিকে তার দিকে টেনে বলে, তুমি কোথায় চুলকাচ্ছ? তখন শাওচির হাত ফাংয়ের বুকে লেগে যায় আর সে অনেক এক্সাইটেড হয়ে যায়। এমন সময় ডাক্তার সেখানে চলে আসে, তাই শাওচি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখি নার্স এসে ফাংয়ের স্যালাইনে বিষাক্ত কিছু মিশিয়ে দেয়, যার কারণে ফাং অসুস্থ হয়ে যেতে থাকে। আর তারপর ডাক্তার তাকে জোর করে ইঞ্জেকশন দিতে নেয়। কিন্তু তখন শাওচি কি মনে করে আবারও ফাংয়ের কাছে আসে, কিন্তু সে দেখে দরজা লক করা। তাই সে তার পাওয়ার ইউজ করে ভেতরে চলে আসে আর ডাক্তার ও নার্সদের হাত থেকে ফাংকে বাঁচিয়ে নেয়। ফাং তখন শাওচিকে ধন্যবাদ জানায় আর বলে, ওদেরকে আমার সৎমা এখানে পাঠিয়েছে আমার ক্ষতি করার জন্য। এসব বলে সে শাওচির কাঁধে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর ফাং শাওচির কথা ভেবে হাসতে থাকে। এমন সময় শাওচি বেড নিয়ে চলে আসে ফাংয়ের সাথে থাকবে বলে, কিন্তু গার্ডরা তাকে ঢুকতে দেয় না। তবু জোর করে সে ফাংয়ের রুমে ঢুকে পড়ে। ফাং তার গার্ডদের বলে, ওকে ছেড়ে দাও। ফাং শাওচিকে জিজ্ঞেস করে, এখানে কেন এসেছো?
শাওচি বলে, আসলে চাই বলেছে তোমার খেয়াল রাখতে, যাতে তুমি আমাদের রেস্টুরেন্টকে দায়ী না করো। ফাং বলে, তুমি আমাকে বাঁচিয়েছো, সমস্যা নেই, আমি তোমাদেরকে দায়ী করব না, চিন্তা করো না, তুমি এখন যেতে পারো। তখন শাওচি মনে মনে ভাবে, ফাং অসুস্থ, তারপরও তাকে দেখার জন্য কেউ নেই, ও কত একা, আমার উচিত ওর সাথে থাকা। এসব ভেবে সে আবারও ফাংয়ের কাছে বায়না ধরে আজ রাত ওকে থাকতে দেওয়ার জন্য। ফাংও আর ওকে না করতে পারে না। রাতে শাওচি না ঘুমিয়ে ফাংয়ের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, ফাং কত হ্যান্ডসাম। এমন সময় ফাং চোখ খুলে বলে, এভাবে তাকিয়ে থেকো না, তা না হলে তোমাকে বের করে দিব। শাওচি বলে, তোমাকে দেখাশোনা করার জন্য কেউ নেই, তাও তুমি আমার সাথে এমন করছো। ফাং বলে, তুমি কেন অন্যদের মতো না, কেন আমার টেক কেয়ার করছো? শাওচি বলে, কারণ আমি মানুষ না, আমি এলিয়েন। এরপর শাওচি তাদের গ্রহ নিয়ে ফাংকে অনেক কথা বলতে থাকে। শাওচির এই সমস্ত কথা ফাংয়ের খুব ভালো লাগতে থাকে। তারপর শাওচি ফাংকে বলে, দাঁড়াও, তোমাকে একটা ম্যাজিক দেখাচ্ছি। তারপর সে তার পাওয়ার ইউজ করে ফাংকে তারাদের দুনিয়ায় নিয়ে আসে। ম্যাজিক শেষে সে হঠাৎ করে ফাংয়ের গায়ে পড়ে যায়। শাওচি ভাবে ফাং হয়তো এর জন্য রেগে যাবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে ফাং তাকে ধন্যবাদ জানায়। এরপর দুজন ঘুমিয়ে পড়ে। পরের দিন জিয়ান আসে লাইয়ের সাথে দেখা করতে। তখন আমরা জানতে পারি জিয়ান ফাংকে ভালোবাসতো, আর ফাংকে পাওয়ার জন্য প্রথমে সে লাইয়ের সাথে বন্ধুত্ব করেছে। লাইকে ব্যবহার করার কারণে লাই অনেক কষ্ট পায়, কারণ সে মনে মনে জিয়ানকে ভালোবাসতো। যাই হোক, এখন জিয়ান লাইয়ের সাথে দেখা করে তার রাগ ভাঙিয়ে ফেলে, আর আবারও তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায়। এদিকে দেখা যায় শাওচি ফাংয়ের বেডে শুয়ে আছে, আর তার পা ফাংয়ের মুখে চলে যায়। তখন ফাংয়ের ঘুম ভেঙে যায়। ফাং তার মুখ থেকে শাওচির পা সরাবে, এমন সময় শাওচি লাথি দিয়ে ফাংকে বেড থেকেই ফেলে দেয়, আর এরপর ওরও ঘুম ভেঙে যায়। তখন ফাং জিজ্ঞেস করে, তুমি আমার বেডে কি করে এলে? শাওচি মনে মনে বলে, নিশ্চয়ই হরমোনের স্মেলে আমি চলে এসেছি। তারপর সে তার বডি চেক করতে থাকে যে রাতে ফাংয়ের সাথে তার উল্টাপাল্টা কিছু হয়নি তো। তখন ফাং বলে, তোমার কি মনে হয় আমি তোমার সাথে কিছু করব? তখন শাওচি বলে, তুমি কি করবে? আমি কিছু করিনি, এর জন্য আমাকে ধন্যবাদ জানাও, কারণ তুমি তো জানো আমি কত দুষ্ট। এমন সময় হান ফোন করে বলে, আজ বৃষ্টি হবে, আর আমরা তো জানি বৃষ্টি হলে ফাং অ্যামনেশিয়ায় আক্রান্ত হয়। তো ফাং চলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। এমন সময় ফাং শাওচিকে জিজ্ঞেস করে, কেউ যদি তোমায় ভুলে যায় তাহলে তুমি কি করবে? শাওচি জবাব দেয়, আমিও তাকে ভুলে যাব। ফাং তখন বলে, আমি যদি এরপর তোমাকে মনে না রাখি, তুমিও তাহলে আমাকে ভুলে যেও। এরপর ফাং হানকে মেমোরি ব্যাংকে নিয়ে যেতে বলে। আসলে ফাং যেহেতু বৃষ্টির পর সব কিছু ভুলে যায়, তাই এখানে তার সব কিছু স্মৃতি জমা করে রাখা হয়, যাতে পরবর্তীতে সে এখানে তার সব কিছু দেখে আবার মনে করতে পারে। আর সেখানে এসে ফাং শাওচির সাথে কাটানো মুহূর্তগুলো দেখতে থাকে। আর আজকের পর তার শাওচির কথা মনে থাকবে না ভেবে তার চোখে পানি চলে আসে। এমন সময় তার ডাক্তার এসে তাকে অন্য কোথাও চলে যেতে বলে, যাতে সে বৃষ্টির হাত থেকে রক্ষা পায়। এদিকে শাওচি এসে দেখে মিস চাইয়ের রেস্টুরেন্টের সব কিছু এলোমেলো হয়ে আছে। শাওচি জিজ্ঞেস করে, কি হয়েছে? চাই বলে, ফাংয়ের অসুস্থ হওয়ার নিউজটা চারদিকে ছড়িয়ে পড়েছে, আর সবাই আমাদের রেস্টুরেন্টকে দায়ী করছে, তাই লোকজন এসে রেস্টুরেন্টে ভাঙচুর চালিয়েছে। আপাতত এই কয়েকদিন রেস্টুরেন্ট বন্ধ থাকবে। এটা শুনে শাওচি অনেক চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে সে এখন কি করবে। তখন জিয়াবু তাকে পরামর্শ দেয় ফাংয়ের কাছে হেল্প চাইতে, কারণ ফাং যদি একবার মিডিয়ার সামনে বলে যে তার অ্যালার্জি রয়েছে, চাইয়ের রেস্টুরেন্টের খাবারে তার কোনো সমস্যা হয়নি, তাহলে সব কিছু আবার ঠিক হয়ে যাবে। সেজন্য শাওচি ফাংয়ের সাথে কথা বলতে আসে, কিন্তু ফাংয়ের মন খারাপ থাকায় সে শাওচির সাথে কথা না বলেই চলে যায়। শাওচি অনেকক্ষণ ধরে ফাংয়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু ফাং আর ফিরে আসে না, কারণ সে তো শহর ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছে। এরপর দেখা যায় মিডিয়ার লোকজন চাইয়ের রেস্টুরেন্টে চলে আসে, আর সাধারণ জনগণ এসে আন্দোলন করতে থাকে। তবুও শাওচি সাহস করে তাদের সামনে আসে, আর তারপর বলে, আমাদের রেস্টুরেন্টের খাবারে কোনো সমস্যা নেই, আসলে মিস্টার ফাংয়ের অ্যালার্জির সমস্যা রয়েছে। কিন্তু মিডিয়ার লোকজন তাকে জিজ্ঞেস করে, তাহলে মিস্টার ফাং কেন এ ব্যাপারে কিছু বলছে না? আর এরকম আরও অনেক প্রশ্ন করতে থাকে, যেগুলোর উত্তর শাওচির কাছে ছিল না, তাই সে কি বলবে কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে ফাং তার গাড়িতে বসে এই নিউজটা দেখতে পায়। শাওচিকে এমন বিব্রতকর অবস্থায় দেখে সে রেস্টুরেন্টে ফিরে আসার সিদ্ধান্ত নেয়।
তখন হান বলে, একটু পরে বৃষ্টি শুরু হবে, এখন যাওয়াটা আপনার একদমই ঠিক হবে না। কিন্তু ফাং নিজের কথা না ভেবে শাওচিকে বাঁচাতে রেস্টুরেন্টে চলে আসে। আর ফাং আসা মাত্রই মিডিয়ার সব লোকজন তার কাছে চলে আসে। আর তখন শাওচি এক রিপোর্টারের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। ফাং তখন তাকে জড়িয়ে ধরে। এরপর শাওচিকে পাশে নিয়ে মিডিয়ার লোকজনকে আসল সত্যিটা বলে। তারপর ফাং শাওচিকে নিয়ে সমুদ্রের তীরে আসে। শাওচি তখন ফাংকে বলে, তুমি এমন অদ্ভুত কেন? এক এক সময় এক এক রকম ব্যবহার করো। কালকে তোমার ব্যবহারে আমি খুব ভয় পেয়েছিলাম। আমার কেন যেন মনে হচ্ছিল তোমার সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। তখন ফাং শাওচিকে জড়িয়ে ধরে। আর এমন সময় বৃষ্টি হতে শুরু করে। বৃষ্টি দেখে শাওচি খুশিতে নাচতে শুরু করে। কিন্তু ফাং অনেক চিন্তায় পড়ে যায় আর বাসায় চলে আসে। বাসায় এসে সে হানকে জানায় তার অ্যামনেশিয়া মনে হয় ভালো হয়ে গিয়েছে, কারণ তার শাওচির কথা পুরোপুরি মনে আছে। অন্যদিকে সব কিছু ঠিক হয়ে যাওয়ায় চাই অনেক খুশি হয়। সে এসেই তার রেস্টুরেন্ট আগের মতো সাজিয়ে তোলে। শাওচি ঘুম থেকে উঠেই দেখে পুরো রেস্টুরেন্টে চাই কালকে তার আর ফাংয়ের জড়িয়ে ধরা ছবিটি লাগিয়ে রেখেছে। শাওচি জিজ্ঞেস করে, এসব ছবি কেন লাগিয়েছো? চাই বলে, এই ছবিগুলোর জন্য এখন আমাদের রেস্টুরেন্ট অনেক বিখ্যাত হয়ে যাবে। এরপর চাই শাওচিকে বলে, তুমি আমার আর এই রেস্টুরেন্টের জন্য অনেক করেছো। আমি বেঁচে থাকতে কখনোই তোমাকে একা ছাড়বো না। এমন সময় ফাং সেখানে চলে আসে। শাওচি তখন তাকে খাবার এনে দেয়। তারপর ফাং যখন শুনে যে শাওচি এখনও খাবার খায়নি, তখন সে তার নিজের খাবার থেকে শাওচিকে খেতে দেয়। এরপর ফাং সেখান থেকে বের হলে তাকে তার বাবা ফোন করে বাসায় আসতে বলে, কারণ জিয়ান ফাংয়ের সাথে দেখা করতে এসেছে। একটু পর ফাং সেখানে চলে আসে, তবে সে জিয়ানকে চিনতে পারে না। তখন জিয়ান বলে ওঠে, আসলে আমাদের ঝগড়া হয়েছে, তাই ও আমার উপর রাগ করে আছে। আর এখানে আমরা বুঝতে পারি জিয়ান ফাংয়ের রোগের কথা জানতো, আর তাই তার বাবা মায়ের সামনে তাকে বাঁচাতে এমনটা করেছে। ফাংও তখন বাবা মায়ের সামনে জিয়ানের সাথে তাল মিলায়। এরপর ফাং তার ডাক্তারের কাছে আসে আর জানায় যে বৃষ্টির পরও শাওচিকে তার মনে আছে। সব শুনে ডাক্তার ফাংকে বলে, তোমার শাওচির সঙ্গে রিলেশনে যাওয়া উচিত। আমার মনে হয় শাওচির কারণেই তোমার অ্যামনেশিয়া ভালো হয়ে যাবে। এদিকে চাই শাওচিকে স্যালারি দেয়। স্যালারি পেয়ে শাওচি অনেক খুশি হয়ে যায়। সে অনেক আনন্দ নিয়ে শপিং করতে থাকে। সেই সঙ্গে সে দুটো পুতুল কিনে, যার একটি সে ফাংকে দিবে আরেকটি লাইকে দিবে। শপিং শেষে সে ফাংকে কল করে। ফাং ও শাওচির সঙ্গে দেখা করতে চলে আসে। তখন শাওচি ফাংকে সেই পুতুলটি দেয়। পুতুল দেখে ফাংয়ের বেশ হাসি পায়। পুতুলটি নিয়ে এসে শাওচির সাথে দুষ্টামি করতে থাকে। এমন সময় হান ফাংকে কল করে জানায় তার সৎ মা মিস্টার ফিলনারের সাথে কথা বলছে। আসলে এই ফিলনারই আর্ট এক্সিবিশনের আয়োজন করেছে। কিন্তু ফাংয়ের সৎমা তাকে বলে, লাইকে আসলে জোর করে আর্ট এক্সিবিশন করানো হচ্ছে, ও নিজের ইচ্ছায় এসব করছে না। এটা শুনে ফিলনার এক্সিবিশন বন্ধ করে দেয়। এজন্য ফাং ও শাওচি দুজনেই খুব চিন্তায় পড়ে যায়। এরপর ফাং লাইয়ের সাথে কথা বলতে আসে। ফাং বলে, এখন আমার আসলেই মনে হচ্ছে আমি তোমাকে আর্ট করাতে জোরাজোরি করব। এখন থেকে আমি আর তোমাকে জোর করব না। তখন লাই বলে, এতদিন আমি আর্ট নিয়ে সিরিয়াস ছিলাম না, কিন্তু এখন আমি নিজেই এক্সিবিশনের জন্য মন দিয়ে আর্ট করব, কারণ আমি তোমাকে খুশি দেখতে চাই। এ কথা শুনে ফাং অনেক খুশি হয়ে যায়। এরপর শাওচি এসে ফাংকে বলে, একবার যদি আমাকে ফিলনারের সাথে কথা বলতে দাও তাহলে সব কিছু ঠিক করে দিব। কিন্তু ফাং বলে, দরকার নেই, আমি একাই সব কিছু সামলে নিব। শাওচি বলে, কেন সবসময় সব কিছু একা করতে চাও? আমি তোমার পাশে থাকতে চাই। শাওচির কথায় ফাং বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তোমাকে একটা সুযোগ দিয়ে দেখি। এরপর হান সব কিছু খোঁজ খবর নিয়ে জানায় ফিলনার কাল সকালে এখান থেকে চলে যাবে, তবে এখন সে তার হোটেলে রয়েছে। কিন্তু সেখানকার সিকিউরিটি সিস্টেম খুবই কড়া। এটা শুনে শাওচি বলে, কোনো সমস্যা নেই, আমরা এখনই তার সাথে দেখা করতে যাব। এরপর শাওচি তার পাওয়ার ইউজ করে হোটেলের সব লোকদের ফ্রিজ করে দেয় আর ফাংকে নিয়ে মিস্টার ফিলনারের রুমে চলে আসে। তখন ফাং মিস্টার ফিলনারকে বুঝিয়ে বলে, আসলে আপনি ভুল বুঝেছেন, আমি লাইকে জোর করছি না, এটা লাইয়ের স্বপ্ন আর আমি ওর স্বপ্নটা পূরণ করতে চাচ্ছি। মিস্টার ফিলনারও ফাংয়ের সব কথা বুঝতে পারে, কিন্তু সে বলে, এখন তো এক্সিবিশন ক্যান্সেল হয়ে গিয়েছে, পরবর্তীতে আমরা আবার একসাথে কাজ করব। এরপর ফাং মিস্টার ফিলনারের সাথে অনেক ড্রিঙ্ক করে, যাতে মাতাল হওয়ার কারণে ফিলনার তার কালকের ফ্লাইট মিস করে।
ফাং নিজেও অনেক বেশি ড্রিঙ্ক করায় মাতাল হয়ে যায়। শাওচি তখন তাকে বাসায় নিয়ে আসে। শাওচি যখন চলে যাবে তখন ফাং তার হাত ধরে বলে, প্লিজ মা, আমাকে ছেড়ে যেও না। এরপর শাওচির কোলে মাথা রেখে অনেক কান্না করতে থাকে। এটা দেখে শাওচির অনেক মায়া হয়, তাই শাওচি বাসায় না গিয়ে ফাংয়ের সাথেই থেকে যায়। সকালে ফাং ঘুম থেকে উঠে দেখে তার গায়ে অন্য জামা কাপড়, আবার ওয়াশরুম থেকেও কারো আওয়াজ শোনা যাচ্ছে। তখন ফাং ভাবতে থাকে মাতাল হয়ে সে হয়তো শাওচির সাথে উল্টাপাল্টা কিছু করেছে। আর তখনই ওয়াশরুম থেকে হান বের হয়ে আসে। ফাং হানকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? হান বলে, কাল রাতে আপনি বমি করেছেন, তাই শাওচি আমাকে কল করে ডেকে এনেছে। এরপর তারা দুজন ডাইনিং রুমে এসে দেখে শাওচি তাদের জন্য অনেক খাবার বানিয়েছে। এত খাবার দেখে হান অনেক খুশি হয়। এরপর হান জানায়, মিস্টার ফিলনার কালকে বাড়ি যেতে পারেনি, আমাদের প্ল্যান সাকসেস হয়েছে। এটা শুনে ফাং ও শাওচি দুজনেই অনেক স্বস্তি পায়। এরপর শাওচি লাইয়ের সাথে দেখা করে। লাই শাওচিকে বলে, জানো শাওচি, ফাং ভাইয়াকে একদিন মজা করে বলেছিলাম আমি একটা আর্ট এক্সিবিশন করব। আর এরপর আমি কথা ভুলেই গিয়েছিলাম, কিন্তু ভাইয়া ঠিকই মনে রেখেছে, অথচ আমি আর্টে মনোযোগী দিতে পারছি না। তখন শাওচি লাইকে উৎসাহমূলক অনেক কথা বলতে থাকে, যেগুলো শুনে লাইয়ের মধ্যে কনফিডেন্ট চলে আসে। অন্যদিকে জিয়ান আসে ফাংয়ের অফিসে। আসলে এক্সিবিশনে হেল্প করায় ফাং তাকে ট্রিট দিবে বলেছিল, তাই সে ফাংয়ের অফিসে এসে বলে আমাকে আজকেই ট্রিট দিতে হবে। এরপর ফাং জিয়ানকে নিয়ে চাইয়ের রেস্টুরেন্টে চলে আসে। ফাং তখন অবাক হয়ে যায়, কারণ তাকে জিয়ানের সাথে দেখে সে ভেবেছিল শাওচি জেলাস ফিল করবে, কিন্তু তা তো হয়ই না, বরং শাওচি তাদের দুজনকে দেখে অনেক খুশি হয়। এরপর শাওচি তাদের দুজনের জন্য খাবার নিয়ে আসে। শাওচি তাদের বলে, আপনারা দুজন যদি খাবারের ছবি আমাদের পেজে শেয়ার করেন তাহলে আপনাদের কাপল ডল দেওয়া হবে। ফাং বলে, আমাদের এসব লাগবে না। আর তখন তার হাতে ধাক্কা খেয়ে পুতুলের ওপর ড্রিঙ্ক পড়ে যায়, যার কারণে শাওচি রেগে বলে, তুমি কেন এমন করলে? তোমার পছন্দ না হলে এটা আমি অন্য কাউকে দিয়ে দেব। ফাং তখন বুঝতে পারে শাওচি লাইকে পুতুল দিবে, আর তাই তার অনেক হিংসা হতে থাকে। সে চাইয়ের কাছে এসে সবগুলো পুতুল কিনে নেয়। জিয়ান তখন তাকে জিজ্ঞেস করে, এগুলো কি আমার জন্য? ফাং কি বলবে বুঝে উঠতে পারে না, তাই সে জিয়ানকে বলে, হ্যাঁ, এগুলো তোমার জন্যই। এরপর বাসায় আসলে ফাংয়ের কাছে তার সৎমা আসে, এসে বলে, এতদিন ধরে ভেবেছি লাই আমার মতো হয়েছে, কিন্তু এখন দেখছি লাই পুরোপুরি তোমার মতো অনেক জেদি হয়েছে। অনেক বছর আগেও তোমার মা তোমার বাবার থেকে ডিভোর্স নিতে চেয়েছিল, কিন্তু তুমি রাজি হওনি, আর রাগ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলে। আর তোমাকে বাঁচাতে গিয়েই তোমার মায়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আর এই কথা শুনে ফাংয়ের তার মায়ের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়ে যায়, আর হঠাৎই সে খুব অসুস্থ হয়ে যায়। তখন হান এসে ফাংয়ের সৎমাকে সেখান থেকে চলে যেতে বলে। এরপর দৃশ্য পরিবর্তন হয়। লাই খুব মনোযোগ দিয়ে একটি ছবি আঁকছিল, শাওচিও তখন তার সাথেই ছিল। ফাং তখন শাওচিকে কল করে জানায় মিস্টার ফিলনার আবার চলে যাচ্ছে, একটু পরই তার ফ্লাইট, তাই সে লাইকে নিয়ে এয়ারপোর্ট যাবে। এ কথা শুনে শাওচি ফিলনারকে আটকানোর জন্য বেরিয়ে পড়ে। তারপর ফাং ও লাইকে নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা হয়। রাস্তায় আমরা দেখি শাওচি সবাইকে ফ্রিজ করে দেয়। এরপর ফিলনারের গাড়ির সামনে এসে শুয়ে পড়ে, যাতে সবার মনে হয় ফিলনারের গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অ্যাক্সিডেন্টের ঝামেলায় যাতে ফিলনারের ফ্লাইট মিস হয়ে যায়। এর মধ্যে ফাং ও লাইও সেখানে চলে আসে। ফাং তো শাওচিকে এভাবে দেখে অনেক চিন্তায় পড়ে যায়। তখন শাওচি ফাংকে ইশারা দেয় যে সে ঠিক আছে। একটু পর লাই ফিলনারের কাছে এসে বলে, শাওচি আসলে এই নাটকটা করেছে শুধুমাত্র আমার জন্য, যাতে আমি আপনাকে আমার আঁকা ছবিটা দেখাতে পারি। মিস্টার ফিলনার বলে, আমি সব কিছু বুঝতে পেরেছি। আর এরপর ফিলনার লাইয়ের ছবি দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। সেই সঙ্গে লাইয়ের এক্সিবিশনের জন্য ফাং ও শাওচির ডেডিকেশন দেখে সে এক্সিবিশন করার জন্য আবার রাজি হয়ে যায়। আবার এক্সিবিশন হওয়ার আনন্দে তারা সবাই অনেক খুশি হয়। আর সেদিনই ফাং শাওচিকে বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এটা শুনে শাওচি তো অনেক ঘাবড়ে যায়, আর সে ফাংকে এর কোনো উত্তরই দেয় না। শাওচির এমন আচরণে ফাংও বিরক্ত হয়। সে তার ডাক্তারের কাছে এসে বলে, আমার মতো হ্যান্ডসাম আর ধনী ছেলের প্রপোজাল পেয়েও ও খুশি হলো না কেন? ডাক্তার তখন বলে, তোমার ওকে ইমপ্রেস করতে হবে, তারপর সুন্দর করে প্রপোজ করবে। পরের দিন হান এসে ফাংকে বলে, অ্যাক্সিডেন্টের সময় তারা যে পাথরটি পেয়েছে তা পৃথিবীতে আগে কোথাও পাওয়া যায়নি। এই পাথরটি খুবই স্পেশাল, তাছাড়া এতে বিশাল ম্যাগনেটিক ফিল্ড রয়েছে।
ফাং তখন হানকে বলে এই পাথর নিয়ে কোম্পানিতে নিউ প্রজেক্ট ওপেন করতে। অন্যদিকে শাওচি তার আশেপাশে ম্যাগনেটিক ফিল্ড অনুভব করতে থাকে, আর সে বুঝতে পারে তার নীল পাথরটি আশেপাশেই রয়েছে। তাই সে খুঁজতে রাস্তায় বের হয়ে পড়ে। এরপর শাওচি ফাংয়ের রিসার্চ বিল্ডিংয়ে চলে আসে। সে বুঝতে পারে এখানেই তার পাথরটি রয়েছে, তবে সে সেখানে কোনোভাবেই ঢুকতে পারে না। তাই সে লাইয়ের কাছে হেল্প চায়, কিন্তু লাইকেও গার্ডরা ঢুকতে দেয় না। তাই লাই শাওচিকে নিয়ে লুকিয়ে লুকিয়ে সেখানে চলে আসে, কিন্তু তারা ধরা পড়ে যায়। তারপর ফাং শাওচিকে জিজ্ঞেস করে গার্লফ্রেন্ড হওয়ার ব্যাপারে সে কি কিছু ভেবেছে কিনা। শাওচি বলে সে একজন এলিয়েন, সে বেশি দিন পৃথিবীতে থাকবে না, তাই অল্প কয়েকদিনের জন্য সে ফাংয়ের সাথে রিলেশনে গেলে ফাং নিজেই কষ্ট পাবে। কিন্তু ফাং তো আর শাওচির এসব কথার আগামাথা কিছুই বুঝতে পারে না। সে ভেবে নেয় শাওচি হয়তো লাইকে পছন্দ করে, আর তার জন্যই শাওচি তার সাথে রিলেশন করতে চাচ্ছে না। ফাং তখন শাওচিকে বলে, এখন থেকে তোমাকে আমি এমনভাবে ইমপ্রেস করব যে তুমি নিজ থেকে আমার কাছে আসবে। এরপর দেখা যায় শাওচিকে পটানোর জন্য ফাং রোমান্টিক মুভি দেখতে থাকে, ভালোবাসার বই পড়তে শুরু করে, এমনকি কোলবালিশ নিয়ে প্র্যাকটিস করা শুরু করে দেয় যে কিভাবে সে শাওচিকে প্রপোজ করবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফাং শাওচির সাথে দেখা করতে চলে আসে। সেই সঙ্গে সে শাওচির জন্য ফুলও নিয়ে আসে। তারপর শাওচির সঙ্গে ঘুরতে যেতে চায়, কিন্তু শাওচি না করে দেয়। এরপর ফাং অফিসে এসে হানকে বলে চায়ের রেস্টুরেন্টে খাবার অর্ডার করতে। আসলে চায়ের রেস্টুরেন্টে এখন অফ সিজন চলছিল, তাই ফাং অনেক খাবার অর্ডার করে যাতে তাদের সেল বেড়ে যায়, আর সেল বেড়ে গেলে শাওচি তার উপর ইমপ্রেস হবে। এদিকে শাওচি দেখে তার কাছে 1000 কাপ কফির অর্ডার এসেছে, আর একা শাওচি এসব পারবে না বলে লাইও তাকে হেল্প করতে আসে। তারপর দুজন মিলে কাস্টমার ডিটেল চেক করে দেখে এটা আসলে ফাংয়ের অর্ডার ছিল। তারপর শাওচি ফাংয়ের অফিসে গিয়ে সবাইকে কফি দিতে থাকে। আর ফাংয়ের কাছে গেলেই তো এখন সে গার্লফ্রেন্ড হওয়ার ব্যাপারে কথা বলবে, তাই সে মিস্টার হানের কাছে এসে বলে ফাংয়ের কাছে কফি নিয়ে যেতে। কিন্তু হান তো মনে মনে চায় শাওচি ফাংয়ের সাথে রিলেশনে যাক, তাই সেও নাটক করে বলে আমার পায়ে ব্যথা, আমি কিছুতেই যেতে পারবো না। বাধ্য হয়ে শাওচি ফাংয়ের রুমে আসে কফি দিতে। তখন কথায় কথায় ফাং বলেই ফেলে যে সে শাওচিকে ইমপ্রেস করতে এত কফি অর্ডার করেছে। তখন শাওচি অনেক রেগে যায় আর বলে তুমি আমাকে পছন্দ করো না, অথচ তুমি আমাকে গার্লফ্রেন্ড বানাতে চাচ্ছ। তোমার কাছে সম্পর্ক ভালোবাসা এসব খেলা মনে হয়, কিন্তু আমি যা করি তা মন থেকে ভালোবেসে করি, তাই তোমার সাথে কোনো ছেলে খেলায় জড়াতে চাই না। শাওচি এসে বলে সেখান থেকে চলে যায়। ফাংও সিদ্ধান্ত নেয় সে আর শাওচিকে জোর করবে না। এরপর ফাং তার পার্সোনাল ডাক্তারের কাছে আসে। এটা আবার তার সৎ মামা দেখে ফেলে আর তার ছবি তুলে রাখে। পরের দিন হান আসে শাওচির কাছে। সে শাওচিকে বুঝিয়ে বলে আসলে ফাং মানসিকভাবে অসুস্থ, আর তাকে একমাত্র তুমিই সুস্থ করে তুলতে পারো। অন্যদিকে ফাংয়ের বাবাকে ফাংয়ের সৎমা ও সৎমামা সেই ছবিগুলো দেখায়। তখন ফাংয়ের বাবা তার কাছে জানতে চায় সে কেন মেন্টাল হসপিটালে গিয়েছে। ফাং কী বলবে বুঝতে পারছিল না। এমন সময় শাওচি সেখানে চলে আসে আর সবার সামনে বলে ফাং আমার জন্য হসপিটালে গিয়েছিল, আসলে আমি অসুস্থ। তখন ফাংয়ের সৎমা জিজ্ঞেস করে তুমি আবার কে। শাওচি তখন নিজেকে ফাংয়ের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। ফাং তখন তার বাবাকে বলে হ্যাঁ, শাওচির সঙ্গে অনেক দিন থেকে আমার সম্পর্ক রয়েছে। ফাংয়ের বাবা এটা শুনে রেগে সেখান থেকে চলে যায়। সবাই চলে যাওয়ার পর লাই এসে তাদের দুজনকে অভিনন্দন জানায়। এদিকে দেখা যায় ফাংয়ের সৎমাকে তার ভাই বলে চিন্তা করো না আপা, এখন আমাদের হাতে অনেক বড় সুযোগ এসেছে। আমাদের শাওচির উপর নজর রাখতে হবে, ওকে আমাদের কাজে ব্যবহার করব। আর তার মধ্যে আবার জিয়ান রয়েছে, ফাং এবার খুব ভালোভাবে ফেসে যাবে। মা আর মামার এই কথাগুলো আবার লাই শুনে ফেলে। অন্যদিকে ফাং শাওচিকে জিজ্ঞেস করে সে কেন তাকে বাঁচাতে এসেছে। শাওচি তখন বলে হান আমাকে সবকিছু জানিয়েছে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে বাঁচানোর জন্য তোমার গার্লফ্রেন্ড হওয়ার নাটক করব। এরপর দেখা যায় ফাং শাওচিকে অনেক শপিং করিয়ে দেয়, সেলুনে নিয়ে গিয়ে তাকে ভালোভাবে মেকওভার করায়। আর এই প্রথম ফাং শাওচিকে দেখে ইমপ্রেস হয়ে যায়। ফাং শাওচিকে বলে আমার বাবা চায় আমি তোমার সাথে ব্রেকআপ করি, কারণ তোমার কোনো স্ট্যাটাস নেই, তার মধ্যে আবার তারা জানে তুমি মানসিক রোগ। তবে চিন্তা করো না, আমি তোমাকে এমনভাবে গড়ে নিব যাতে বাবা তোমাকে পছন্দ করে। এরপর ফাং শাওচিকে তার বাড়িতে নামিয়ে দেয়। বাড়িতে এসে শাওচি জিয়াবুকে বলে সে এখন একজন মানুষের গার্লফ্রেন্ড, এলিয়েনদের জন্য এটা অনেক লজ্জাজনক। তখন জিয়াবু বলে চিন্তা করো না,
ফাংয়ের গার্লফ্রেন্ড হওয়ার কারণে তুমি খুব সহজেই ওর অফিসে চাকরি নিতে পারবে, আর তখন তুমি তোমার নীল পাথর খুঁজে বের করতে পারবে। পরের দিন ফাং শাওচিকে তার পরিবারের সবাইকে দেখিয়ে কে কেমন সেগুলো বলতে থাকে। এই যেমন তার বাবা অনেক রাগী ও সফল একজন মানুষ, সহজে তিনি শাওচিকে মেনে নেবেন না। আর তার সৎমা চায় লাই কোম্পানিতে বসুক, তাই সবসময় সে ফাংয়ের দোষ খুঁজে বেড়ায়। তাই ফাং শাওচিকে তার সৎমায়ের থেকে দূরে থাকতে বলে। আর তারপর ফাং শাওচির পরিবার সম্পর্কে জানতে চায়। তখন শাওচি তার আসল পরিচয় গোপন করে বলে সে অনাথ। এটা শুনে ফাং অনেক কষ্ট পায়। তারপর শাওচি ফাংকে বলে তার কোম্পানিতে তাকে একটি চাকরি দেওয়ার জন্য। ফাংও এতে রাজি হয়ে যায়। তাই শাওচি চাইয়ের কাছ থেকে বিদায় নিতে আসে। শাওচি ভেবেছিল চাই অনেক রাগ করবে, কিন্তু ফাংয়ের অফিসে চাকরি করবে শুনেই চাই অনেক খুশি হয়। তারপর ফাং শাওচিকে নিয়ে তার বাবার সাথে দেখা করতে আসে। ফাং তার বাবাকে বলে সে তার মা মারা যাওয়ার পর তার বাবার কাছে আর কোনোদিন কিছুই চায়নি, কিন্তু এখন তার বাবার কাছে তার একটাই চাওয়া, সে যেন শাওচিকে মেনে নেয়। তখন ফাংয়ের বাবা বলে ঠিক আছে, তুমি শাওচির সাথে সম্পর্ক রাখতে পারো, তবে এটা বাইরের কেউ যাতে না জানতে পারে। এদিকে ফাংয়ের সৎমা ফাংকে নিয়ে শাওচির কাছে উল্টাপাল্টা কথা বলতে থাকে, তবে শাওচি খুব ভালোভাবে তার সৎমাকে হ্যান্ডেল করে। এরপর বাড়ি থেকে বের হওয়ার সময় ফাং লক্ষ্য করে হিল পরে হাঁটতে শাওচির খুব কষ্ট হচ্ছিল, তাই সে এসে শাওচিকে কোলে তুলে নেয়। পরের দিন শাওচি রেডি হয়ে ফাংয়ের অফিসে চলে আসে আর হানের সাথে দেখা করে। হান তখন শাওচিকে বলে আমার পাশেই তোমার জন্য ডেস্ক রেডি করেছি। এরপর শাওচি যখন ডেস্কে এসে বসে তখন সেখান দিয়ে ফাং ও তার কয়েকজন হ্যান্ডসাম ক্লায়েন্ট যাচ্ছিল, আর তাদের হরমোনের স্মেলে শাওচি এক্সাইটেড হয়ে যায়। তাই সে বুদ্ধি করে নাকে টিস্যু পেপার গুজে দেয়, যাতে ছেলেদের হরমোনের স্মেল তার কাছে না আসে। একটু পর ফাং তাকে তার কেবিনে ডাকে আর জানতে চায় তার নাকে কি হয়েছে। শাওচি বুঝতে পারে না সে কি বলবে, তাই হঠাৎ করে সে বলে ফেলে তার সর্দি লেগেছে। তারপর ফাং জিজ্ঞেস করে অফিসে তোমার কেমন লাগছে। শাওচি জানায় তার খুবই ভালো লাগছে, তবে ভালো হতো যদি তুমি আমাকে রিসার্চ ডিপার্টমেন্টে কাজ দিতে। ফাং বলে ঠিক আছে, হানকে বলে দিব যাতে তোমাকে ওইখানে কোনো দায়িত্ব দেওয়া হয়। এটা শুনে শাওচি অনেক খুশি হয়ে যায়, কারণ ও তাহলে ওর নীল পাথরটি খুব সহজেই নিয়ে নিতে পারবে। তারপর ফাং শাওচিকে নিয়ে খেতে আসে। শাওচি ঠিকভাবে ছুরি ও চামচ ব্যবহার করে খেতে পাচ্ছিল না, তাই ফাং নিজে খাবারগুলো সাইজ করে শাওচিকে খেতে দেয়। খাবার খেতে গিয়ে শাওচি তার মুখে খাবার লাগিয়ে ফেলে। সেটা দেখে ফাং হাসতে থাকে আর নিজেই সেটা ক্লিন করে দেয়। এরপর রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় জিয়ানের সাথে তাদের দেখা হয়। জিয়ান জিজ্ঞেস করে শাওচি কেন এখানে। শাওচি বলে এখন আমি ফাংয়ের সেক্রেটারি। ফাং শাওচিকে নিয়ে তাড়াতাড়ি চলে যেতে নেয়। তখন জিয়ান ফাংয়ের কাছে লিফট চায় আর ফাংও এতে রাজি হয়ে যায়। তারপর ফাং শাওচিকে বাড়িতে নামিয়ে দেয়। এরপর সে জিয়ানকে বলে তোমাকে আমার বাবা পছন্দ করেছে, কিন্তু আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না, তাই তোমার উচিত আমাকে ভুলে যাওয়া। এটা শুনে জিয়ান অনেক কষ্ট পায়। এরপর ফাং তার গাড়িতে এসে বসে। তখন সে দেখতে পায় শাওচি ভুলে তার ফোন রেখে গিয়েছে, তাই ফোন ফেরত দিতে সে শাওচির বাড়িতে চলে আসে। সেই সাথে তার জন্য সর্দির ওষুধও নিয়ে আসে আর তাকে সর্দির ওষুধ খাইয়েও দেয়। শাওচি তখন বলে তুমি আমার এত খেয়াল রেখো না, এতে আমি অভ্যস্ত হয়ে যাব, তখন তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হবে। ফাং বলে সমস্যা নেই, আমি তোমাকে অভ্যস্ত হতে দেব না। এরপর ফাং চলে যায়। পরের দিন ফাং হানকে বলে তাদের রিসার্চ ডিপার্টমেন্টের ফাইল শাওচিকে দিতে, আর ফাইলটি পেয়ে শাওচি খুঁজতে থাকে কোথাও নীল পাথর নিয়ে লেখা আছে কিনা, কিন্তু সে কিছুই খুঁজে পায় না। তখন জিয়াবু বলে পৃথিবীর লোকজন তো আর এই পাথরের ব্যাপারে জানে না, তারা হয়তো এটাকে অন্য নামে ডাকে। তখন শাওচি ভালোভাবে চেক করে দেখে পৃথিবীতে তার সেই পাথরকে সাফায়ার অর্থাৎ নীলকান্তমণি বলে ডাকা হয়। এরপর শাওচি রিসার্চ সেন্টারে ঢুকে সেখানকার সায়েন্টিস্ট অ্যালেনকে ফাইলটি দেয় আর তারপর তাকে নীলকান্তমণির প্রজেক্টটি দেখাতে বলে। তাই অ্যালেন শাওচিকে নীলকান্তমণির কাছে নিয়ে আসে। সেই সুযোগে শাওচি সেটি তার ব্যাগে নিয়ে নেয়। এরপর ফাং সেখানে এসে শাওচিকে নিয়ে চলে যায়। তারা চলে যাওয়ার পর অ্যালেন খেয়াল করে টেবিলে নীলকান্তমণি নেই। সে বুঝতে পারে শাওচি এটি চুরি করেছে। এরপর শাওচি লাইয়ের এক্সিবিশনে চলে আসে। সেখানে সে প্রথমে তার ব্যাগ থেকে নীলকান্তমণি বের করে জামার পকেটে রেখে দেয়, আর কিছুক্ষণ পরেই ফাংয়ের কাছে অ্যালেন এসে সব কিছু জানায়। শাওচি তখন ওয়াশরুমের বাহানা দিয়ে চলে যেতে নেয়, তবে ফাং তাকে যেতে দেয় না।
আর নীলকান্তমণির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন অ্যালেন বলে ওটি ওর ব্যাগেই আছে, আমি চেক করে দেখছি। ফাং তখন রেগে চিৎকার করে বলে কেউ ওর কাছে আসবে না, এটা ওর আর আমার ব্যাপার। তারপর সাউচি ফাংয়ের অনেক কাছে চলে আসে আর নীলকান্তমণিটি তার পকেটে রেখে দেয়। আর এরপর বলে আমি চুরি করিনি, এই বলে ব্যাগটি দেখাতে থাকে। ফাং বুঝতে পারে সাউচি এটা চুরি করেনি, তাই সে তাকে সরি বলে, কিন্তু সাউচি দৌড়ে সেখান থেকে চলে যায়। ফাং ও তার পেছন পেছন চলে আসে আর আবারও এসে তার কাছে ক্ষমা চায়। তারপর বলে আরেকটু পরই লাইয়ের এক্সিবিশন শুরু হবে, চলো যাই। কিন্তু সাউচি তাকে জড়িয়ে ধরে বলে এখানে আরও কিছুক্ষণ থাকো। আসলে তার পাথরটি তো ফাংয়ের পকেটে রয়েছে, তাই ওটা নেওয়ার জন্য সাউচি এমন নাটক করতে থাকে। একটু পর সাউচি বলে আমার অনেক গরম লাগছে, এটা বলে নিজের জামা খুলে ফেলে আর তারপর ফাংয়ের ব্লেজার খুলতে বলে। সাউচির এমন কাণ্ডে ফাং বিরক্ত হয়ে শেষমেশ ব্লেজারটি সাউচিকে দিয়ে দেয়। ফাং চলে যাওয়ার পর সাউচি পাথরটি একটি টবের নিচে রেখে দেয়। অন্যদিকে ফাংয়ের বাবা ফাংয়ের বিরুদ্ধে তার সৎমায়ের ষড়যন্ত্রের কথা জেনে যায়, তাই ফাংয়ের বাবা তার সৎমাকে অনেক বকাঝকা করে। এদিকে ফাংয়ের সৎমামা এক্সিবিশন নষ্ট করে দেওয়ার প্ল্যান করে, যাতে এর দায়ভার ফাংয়ের ঘাড়ে গিয়ে পড়ে, আর তাহলে তো ফাংয়ের বাবাও তার ওপর অনেক রেগে যাবে। এরপর দেখা যায় সাউচি ফাংয়ের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে আমি তো আর বেশি দিন পৃথিবীতে নেই। কিন্তু কেন যেন ফাংকে ছেড়ে যেতে মন চাচ্ছে না। একটু পরে সাউচি ধোঁয়ার গন্ধ পায় আর এমন সময় ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। সাউচি তখন লাইকে খুঁজতে ভেতরে চলে যায় আর ধোঁয়ার কারণে তার অনেক কষ্ট হচ্ছিল। আর হঠাৎ করে সে ফ্লোরে পড়ে যায় আর কাচের টুকরায় তার হাত কেটে যায়। ফাং তখন সাউচিকে বাঁচাতে সেখানে চলে আসে। সে সাউচিকে কোলে নিয়ে বাইরে বের হয়ে আসে আর তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। অন্যদিকে লাই বাসায় এসে দেখে তার মায়ের কিছু হয়নি। আসলে লাইয়ের মামা গ্যালারিতে আগুন লাগিয়েছে। লাইয়ের যাতে কিছু না হয় সেজন্য তিনি লাইকে মায়ের অসুস্থতার কথা বলে বাসায় পাঠিয়ে দিয়েছে। তো এরপর লাইয়ের মা তাকে বলে তোমার বাবা বলেছে তোমাকে দিয়ে এসব ফালতু আর্টই হবে, কোম্পানিতে বসার যোগ্যতা তোমার নেই। মানে এগুলো বলে সে লাইকে কোম্পানিতে বসার জন্য রাজি করাতে চাচ্ছিল। তবে লাই বলে বাবা ঠিকই বলেছে, আমি কোম্পানিতে কাজ করতে চাই না, আমি আর্ট করতে ভালোবাসি। একটু পরই লাইয়ের কাছে ফোন আসে যে সাউচি তাকে বাঁচানোর জন্য ভেতরে গিয়েছিল আর এখন সে খুবই অসুস্থ। এ কথা শুনে লাই দ্রুত ফাংয়ের বাসায় চলে আসে। এসে দেখে সাউচি ঘুমাচ্ছে। তখন লাই বলে ওর মতো আর কেউ আমার কেয়ার করে না, ও নিঃস্বার্থভাবে সবসময় পাশে এসে দাঁড়ায়। ফাং তখন বলে হ্যাঁ, ও সবারই কেয়ার করে, ও অনেক ভালো একটা মেয়ে। এরপর লাই বলে ভাইয়া তুমি তো ব্যস্ত মানুষ, আজ রাতে আমি সাউচির খেয়াল রাখবো। তখন ফাং বলে প্রয়োজন নেই, আমি ওর খেয়াল রাখবো, তুমি বাড়ি চলে যাও। পরের দিন সকালে সাউচির জ্ঞান ফিরে। চোখ খুলে সে ফাংকে দেখতে পায়। ফাং তাকে রেস্ট নিতে বলে চলে যায়। তারপর সাউচির নীল পাথরের কথা মনে পড়ে যায়। এরপর সাউচি নীল পাথরটি খুঁজতে গ্যালারি রুমে চলে আসে, কিন্তু সেখানকার সব কিছুই পুড়ে গিয়েছিল আর সে তার নীল পাথরটিও খুঁজে পায় না। সাউচি চলে যাওয়ার পর সেখানে অ্যালেন সেই পাথরটি খুঁজতে আসে আর সেখানে সে একটি পাথরও খুঁজে পায়, কিন্তু এটা আসলে সাউচির রক্তের ফোঁটা ছিল, যেটা এখন একটি পাথরে পরিণত হয়েছে। এরপর অ্যালেন ভালোভাবে পাথরটি দেখতে থাকে। এমন সময় জিয়ান সেখানে চলে আসে। আসলে অ্যালেন জিয়ানের হয়ে কাজ করে, সে জিয়ানকে ফাংয়ের সব ইনফরমেশন দেয়। তো অ্যালেন জিয়ানকে বলে সাউচি নীলকান্তমণি চুরি করেছে, সিসিটিভি ফুটেজ চেক করলে সেটা প্রমাণ হয়ে যাবে। আমি বাইরের মানুষ বলে তো আমাকে সিসিটিভি ফুটেজ দেখতে দিবে না, কিন্তু তুমি সিসিটিভি ফুটেজ চেক করতে পারবে। তখন জিয়ান বলে ঠিক আছে, আমি এই ব্যাপারটা দেখব। এদিকে ফাং সাউচির জন্য খাবার নিয়ে আসে, কিন্তু সে দেখে সাউচি খুবই চিন্তিত। সাউচি বাচ্চাদের মতো আচরণ করছে। আসলে পাথরটি না পেয়ে সাউচি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ এখন তো আর সে গ্রহে ফিরে যেতে পারবে না। কিন্তু সাউচিকে এভাবে দেখে ফাং ভাবে ওর হয়তো শরীর ভালো না, তাই সে হানকে কল করে বলে সব ফাইল বাসায় দিয়ে যেতে, সে আজ অফিসে যেতে পারবে না। তখন সেখানে সাউচি একটি চাদর পরে চলে আসে, এসে বলে চিন্তায় আমার খিদা লেগে গিয়েছে, আমাকে আরও খাবার দাও। তখন ফাং তাকে ডিম ভেজে দেয় আর বলতে থাকে আমার মতো হ্যান্ডসাম সিওকে দিয়ে তুমি ডিম ভাজালে আজ, তবে আজই শেষ, আর কখনোই করাতে পারবে না। এই বলে হাসতে থাকে, কিন্তু সাউচি তার এসব কথা কানেই তোলে না। সে মজা করে ডিম খেতে থাকে আর একটু পরে সে আরও ডিম খেতে চায়। ঠেকায় পড়ে ফাং একের পর এক সাউচিকে ডিম ভাজা করে দিতে থাকে। রাতে গোসল করে সাউচি ফাংয়ের শার্ট পরে তার সামনে চলে আসে
শাওচিকে এভাবে দেখে ফাং কিছুতেই তার কাজে মনোযোগ দিতে পারছিল না। সে শাওচিকে বলে, যাও তুমি তোমার ড্রেস চেঞ্জ করে আসো। শাওচি তখন তার সামনেই চেঞ্জ করতে নেয়। লজ্জা পেয়ে ফাং তার রুমে চলে আসে। একটু পর শাওচি এসে ফাংকে ভয় লাগিয়ে দেয় আর তারপর ফাংকে তার সঙ্গে ড্রিঙ্ক করতে বলে। ফাংও রাজি হয়ে যায়। ফাং ও শাওচি একসাথে অনেক ভালো সময় কাটাতে থাকে। পরের দিন সকালে দুজন নাস্তা করতে বসে। সেখানে শাওচি বলে, আমি এখন সুস্থ, অফিসে গিয়ে কাজ করতে চাই। তখন ফাং বলে, ঠিক আছে, আর আমি তোমাকে নীলকান্তমণির ব্যাপারে ভুল বুঝেছি, এর জন্য আমি খুবই সরি। তবে চিন্তা করো না, তদন্ত চলছে, কয়েকদিনের মধ্যে জানা যাবে কে সেটা চুরি করেছে। এটা শুনে শাওচি অনেক চিন্তায় পড়ে যায়। সে ঘরে এসে ভাবতে থাকে সে কি করবে। শেষমেশ সে ঠিক করে আজ সে ফাংকে সব কিছু বলে দিবে। এদিকে দেখা যায় লাইয়ের বাবা লাইয়ের মাকে ক্ষমা করে দিয়েছে। তখন লাইয়ের মা তাকে বলে কোম্পানিতে লাইকে কোনো কাজ দেওয়ার জন্য। তো লাইয়ের বাবা তখন লাইকে বলে, ঠিক আছে, হয় তুমি কোম্পানিতে কাজ করবে, তা না হয় মন দিয়ে আর্ট করবে, তুমি কোনটা করতে চাইছো? লাই তখন বলে, আমি আর্ট করতে চাই। লাইয়ের মা তখন তার মুখ চেপে ধরে আর ঘরে টেনে নিয়ে আসে। এরপর সে লাইকে বলে, তুমি এত বোকা কেন? এমনিতেও ফাংয়ের বাবা তার প্রথম স্ত্রীর মতো আমাকে ভালোবাসে না, সব কিছু আমাকে তার কাছ থেকে চেয়ে চেয়ে নিতে হয়। তার জন্য সবসময় ফাংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, এমনকি এক্সিবিশনে আগুন লাগিয়েছি যাতে তোমার বাবা ফাংয়ের ওপর রেগে যায়। এটা শুনে লাই অনেক রেগে যায়। লাই বলে, ফাং আমার খারাপ চায় না, ও শুধু আমার স্বপ্ন পূরণ করার জন্যই এই এক্সিবিশন করেছে। আর তুমি কি না আমার স্বপ্নটাই ভেঙে দিলে? আর তুমি কি জানো তোমার জন্য শাওচি মরতে বসেছিল? এসব বলে লাই রাগ করে ফাংয়ের বাসায় চলে আসে আর শাওচির কাছে এসে ক্ষমা চায়। তবে সে শাওচিকে বুঝতে দেয় না যে এই আগুনটা তার মায়ে লাগিয়েছিল। এরপর সে শাওচির সঙ্গে অনেকক্ষণ আড্ডা দেয়। তারপর শাওচি হাসতে হাসতে লাইকে বিদায় জানাতে বাইরে আসে আর তাদের দুজনকে একসাথে হাসি খুশিভাবে দেখে ফাং অনেক জেলাস ফিল করতে থাকে। সে বাসায় এসে শাওচিকে বলে, তুমি আমার গার্লফ্রেন্ড, সবসময় আমার সাথে থাকবে, তুমি আর কারো না। এসব বলে সে শাওচিকে কিস করে আর কিস করার শেষে দুজন লজ্জায় লাল হয়ে যায়। তারপর শাওচি চায়ের কাছে চলে আসে। চাই শাওচিকে দেখে বুঝে ফেলে তার আর ফাংয়ের মধ্যে দুষ্টু কিছু হয়েছে। পরের দিন জিয়ান ফাংয়ের বাসায় আসে আর সে ফাংকে সিসিটিভি ফুটেজ দেখায়, যেটাতে প্রমাণ হয় শাওচি নীলকান্তমণি চুরি করেছে। ফাং তখন জিয়ানকে বলে দেয় এ ব্যাপারে কাউকে কিছু না বলতে। তারপর ফাং শাওচির বাসায় এসে তাকে বলে, তুমি কি নীলকান্তমণির ব্যাপারে আমাকে কিছু বলতে চাও? শাওচি তখন বুঝে যায় ফাং সব কিছু জেনে গিয়েছে, তাই শাওচি স্বীকার করে যে সে চুরি করেছে। ফাং তখন জিজ্ঞেস করে, এতদিন ধরে কেন আমাকে মিথ্যে বললে? তোমার যদি এটা দরকারি ছিল আমাকে বলতে পারতে, কেন শুধু শুধু মিথ্যে নাটক করলে? এসব বলে ফাং রেগে সেখান থেকে চলে যায় আর বাইরে এসে হানকে বলে নীলকান্তমণির প্রজেক্টটা বন্ধ করে দিতে। আর এই ঘটনার পর থেকে শাওচি মন খারাপ করে বসে থাকে। সে জিয়াবুকে বলে, আমার এখন এই পৃথিবী ছেড়ে চলে যেতে ইচ্ছে করছে। জিয়াবু তখন ওকে বলে, যদি তুমি আত্মহত্যা করো তাহলে আমাদের প্ল্যানেটে সিগন্যাল চলে যাবে আর তখন তারা এসে তোমাকে নিয়ে যাবে। সেজন্য শাওচি একের পর এক আত্মহত্যা করার ট্রাই করে, কিন্তু কোনোটাতে লাভ হয় না। শেষে ঠিক করে সে না খেয়ে মারা যাবে, তাই নিজেকে দড়ি দিয়ে বেঁধে রাখে যাতে ক্ষুধা লাগলেও সে খাবার খেতে না পারে। একটু পর চাই শাওচির জন্য খাবার নিয়ে আসে, কিন্তু শাওচি খেতে একদমই রাজি হয় না। তাই চাই মিস্টার হানকে কল করে জানায় ফাংয়ের সাথে ঝগড়া হওয়ার পর থেকে শাওচি খাওয়া দাওয়া অফ করে দিয়েছে, ও নিজেকে মেরে ফেলতে চাইছে। আর ফাং অফিসে আসলেই হান তাকে সবটা জানায়। আর এটা শোনা মাত্রই ফাং এক দৌড়ে শাওচির বাসায় চলে আসে। এসে বলে, তুমি আমার জন্য মারা যেতে চাইছো? শাওচি তখন বলে, এসব আমি নিজের জন্য করছি, এতে তোমার কোনো সম্পর্ক নেই। ফাং বলে, ঠিক আছে, তোমার যা খুশি তাই করো, তবে এর আগে আমার কোম্পানি থেকে রিজাইন করে আসবে, তাহলে আমার কোম্পানিকে আর তোমার মৃত্যুর দায়ভার নিতে হবে না। আর তারপর ফাং সেখান থেকে চলে যায়। এদিকে লাই কোম্পানিতে ডেভেলপমেন্ট ডিরেক্টর হিসেবে জয়েন করে আর তার মাকে শর্ত দেয় যে সে যেন এখন থেকে ফাং ও শাওচির থেকে দূরে থাকে, তাদের যেন কোনো রকম ক্ষতি করার ট্রাই না করে। পরের দিন শাওচি রিজাইন দিতে চলে আসে, কিন্তু ফাং যতই রাগ দেখাক সে তো আসলে মনে মনে শাওচিকে অনেক ভালোবাসে, এত সহজে তো সে আর শাওচিকে ছাড়বে না। তাই সে শাওচিকে বলে, তুমি রিজাইন দিতে পারবে না,
কারণ তুমি আমাদের কন্ট্রাক্ট পেপারে সাইন করেছো, আর সেখানে লেখা আছে তুমি 5 বছরের জন্য আমাদের কোম্পানিতে কাজ করবে। শাওচি বলে, আমি কোনো পেপারে সাইন করিনি, তুমি এসব মিথ্যে কথা বলছো। ফাং তখন বলে, আমি মিথ্যা বললেও সেটা তোমাকে মেনে নিতে হবে, আর তা না হলে আমি তোমার ও রেস্টুরেন্টের নামে মামলা করে দিব। আর শাওচি তো চাই ও রেস্টুরেন্টকে কিছুতেই বিপদে ফেলতে চায় না, তাই সে বাধ্য হয়ে ফাংয়ের কথায় রাজি হয়। পরের দিন শাওচি অফিসের বাইরে দাঁড়িয়ে ভাবতে থাকে এখন সে ভেতরে যাবে নাকি চলে যাবে। এমন সময় ফাংও সেখানে চলে আসে আর শাওচির হাত ধরে অফিসে নিয়ে আসে। অফিসে আসার পর শাওচির মাথায় একটি প্ল্যান আসে। সে একটি ফাইল নিয়ে ফাংয়ের রুমে এসে তার টেবিলে ফাইলটি ছুঁড়ে মারে। এটা দেখে ফাং বলে, এ কেমন ধরনের ব্যবহার? শাওচি বলে, আমার ব্যবহার ভালো না লাগলে আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দাও। ফাং তখন শাওচির মতলব বুঝে যায়, তাই তাকে জ্বালানোর জন্য একের পর এক কাজের অর্ডার দিতে থাকে। শাওচি তো রেগে আগুন হয়ে যায় আর ফাংকে বলে, তুমি একটা পাগল, এর জন্যই তো ডাক্তারের কাছে যেতে হয়। তখন ফাং বলে, হ্যাঁ আজকে আমার ডাক্তারের কাছে যেতে হবে, তোমাকে কিন্তু আমার সাথে যেতে হবে। তারপর ডাক্তারের কাছে যাওয়ার সময়ও গাড়িতে দুজন ঝগড়া করতে থাকে। তখন হান ইচ্ছে করে অনেক জোরে গাড়ি ব্রেক করে, যেন শাওচি ফাংয়ের কোলে গিয়ে পড়ে আর তাদের ঝগড়া থেমে যায়। কিন্তু তাদের কি আর এত সহজে ঝগড়া থামবে? ডাক্তারের কাছে আসলে ডাক্তারও তাদের দেখে বুঝতে পারে তাদের ঝগড়া হয়েছে, তাই ডাক্তার তাদের সম্পর্ক ঠিক করার জন্য বিভিন্ন প্রশ্ন করতে থাকে। ডাক্তার তাদেরকে প্রথমে জিজ্ঞেস করে, তোমরা দুজন দুজনকে প্রথম কোথায় কিস করেছিলে? তখন শাওচি ফাংয়ের বাসার কথা বলে আর ফাং চায়ের রেস্টুরেন্টের কথা বলে। এটা শুনে শাওচি বলে, আমি তখন অসুস্থ ছিলাম আর তুমি সেটার সুযোগ নিয়েছো। ফাং বলে, তোমার ঠান্ডা লেগেছিল আর তুমি আমাকে কিস করেছো, আমি না। শাওচি বলে, কিসের পর আমার সাথে আরও কিছু করেছো? ফাং বলে, ওসব করার জন্য আমি তোমাকে সুযোগ দিলে তো। শাওচি বলে, তুমি মিথ্যে বলছো, আর রাগ করে সেখান থেকে বাইরে চলে আসে। তখন হান শাওচিকে বলে, স্যার তোমাকে নিয়ে অনেক ভাবে, তিনি কখনো কারোর জন্য অফিস থেকে ছুটি নেয়নি, অথচ তুমি অসুস্থ হয়েছো বলে অফিস থেকে ছুটি নিয়েছে। নিজের জীবনের রিস্ক নিয়ে তোমাকে আগুনের হাত থেকে বাঁচিয়েছে। তুমি প্লিজ কখনো স্যারকে কষ্ট দিও না। এসব কথা শুনে শাওচি ডাক্তারের কাছে ফিরে আসে। শাওচি ডাক্তারের কাছে জানতে চায় কিভাবে ফাংকে সুস্থ করা যাবে। ডাক্তার বলে, তুমি ভালোবাসা দিয়ে ওকে ঠিক করতে পারবে। ফাং আসলে নিজেকে খারাপ মানুষ ভাবে, ও ভাবে ও কারো ভালোবাসা পাওয়ার যোগ্য না, তাই তোমাকে ওর মন থেকে এই ধারণাটা দূর করতে হবে। এর জন্য তুমি ওর অনেক বেশি বেশি প্রশংসা করবে আর ওর অনেক টেক কেয়ার করবে। তো পরের দিন শাওচি অফিসে এসে ডাক্তারের কথা মতো ফাংয়ের অনেক প্রশংসা করতে থাকে, কিন্তু ফাং তো ভাবে শাওচি রিজাইন দেওয়ার জন্য এসব করছে। তবে শাওচি ফাং কি ভাবছে তাতে পাত্তা না দিয়ে বলে, তুমি সারাদিন অনেক কাজ করো, তাই আমি তোমাকে মাসাজ করে দিচ্ছি, এতে তোমার রিল্যাক্স ফিল হবে। আর তারপর সে ফাংকে সোফায় বসিয়ে মাসাজ করে দিতে থাকে। আর এক পর্যায়ে তার হাত ফাংয়ের বুকে চলে যায় আর ফাংকে রিল্যাক্স দিতে গিয়ে নিজেই রিল্যাক্স ফিল করতে থাকে। পরের দিন সকালে শাওচি ফাংয়ের বাসায় চলে আসে আর বলে, আজকে আমরা দুজন একসঙ্গে জগিং করব। ফাং বলে, ঠিক আছে, তবে তুমি আমার সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। আর দেখা যায় সত্যি শাওচি ফাংয়ের সাথে দৌড় দিয়ে পেরে ওঠে না, তাই শাওচি নিজের পাওয়ার ইউজ করতে যায়। আর এমন সময় ফাং এসে বলে, সামনে ট্রাফিক জ্যাম আছে, তুমি তো রাস্তা পার হতে পারো না। আর তারপর ফাং শাওচির হাত ধরে রাস্তা পার করে দেয়। তখন শাওচি অনুভব করতে পারে সত্যি ফাং তাকে নিয়ে অনেক চিন্তা করে। শাওচি তখন ফাংকে বলে, তুমি আসলে ভাবছো আমি রিজাইন দেওয়ার জন্য তোমার সাথে ভালো ব্যবহার করছি, আসলে তা না, আমি সত্যি মন থেকে তোমাকে সাহায্য করতে চাই, তোমার যত্ন নিতে চাই, যাতে তুমি সুস্থ হয়ে যাও। ফাংও তখন শাওচিকে বলে, নীলকান্তমণির জন্য আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কারণ আমি বুঝতে পেরেছি ওটা তোমার হয়তো দরকার ছিল, তাই তুমি নিয়েছো। এদিকে এদের দুজনকে আবার একসাথে অ্যালেন ও জিয়ান দেখে ফেলে। অ্যালেন জিয়ানকে বলে, ফাং এই মেয়েটাকে ভালোবাসে, তা না হলে নীলকান্তমণি চুরি করার পরও ওকে কোনো শাস্তি দেয়নি কেন? তখন জিয়ান বলে, শাওচি নীলকান্তমণি চুরির সেই ভিডিও সবখানে ছড়িয়ে দাও, যাতে শাওচি লজ্জায় মুখ দেখাতে না পারে। আর তারপর অ্যালেন সেই ভিডিও অফিসের ওয়েবসাইটে আপলোড করে দেয় আর অফিসের সবাই সেটা দেখে ফেলে।
অন্যদিকে শাওচি ফাংকে নিয়ে একটি বারে আসে। শাওচি ফাংকে বলে চলো অনেক মজা হবে, আর এখানে অনেক হ্যান্ডসাম মডেলরাও আসবে। কিন্তু ফাং যেতে রাজি হয় না, তাই শাওচি একাই দৌড় দিয়ে চলে যায়। আর তাকে তো এভাবে একা ছেড়ে যাবে না, তাই বাধ্য হয়ে ফাংও চলে আসে। আর তারপর শাওচি যেন হ্যান্ডসাম মডেলদের দেখে ক্রাশ না খায়, সেজন্য ফাং বারের ম্যানেজারকে বলে কোনো মডেল বা সিঙ্গার যাতে আজকে না আসে, আর এর জন্য যত টাকা লাগবে সব আমি দিব। মডেলরা আসবে না শুনে শাওচি নিজেই স্টেজে উঠে যায় গান গাওয়ার জন্য। আর তারপর শাওচি বলে আমার একজন বয়ফ্রেন্ড আছে, আর এই গানটা আমি তার জন্যই গাইছি। এটা শুনে ফাং অনেক খুশি হয়, কিন্তু সমস্যাটা হয় তারপরই। শাওচির ফাটা গলায় গান শুনে সেখানকার লোকজন তাকে স্টেজ থেকে নেমে যেতে বলে। তখন শাওচিকে অপমানের হাত থেকে বাঁচাতে ফাং এসে গান গায়, আর শাওচি তাকে মুগ্ধ হয়ে দেখতে থাকে। এরপর রাতের বেলা শাওচি বাড়ি ফেরার পথে রাস্তায় বাচ্চাদের মতো দুষ্টামি করতে থাকে, আর দূর থেকে ফাং এসব দেখতে থাকে। আর শাওচির এমন বাচ্চামি তার খুব ভালো লাগে। পরের দিন অফিসে আসলে শাওচির এক মেয়ে কলিগ এসে চোর বলে তাকে অপমান করতে থাকে। তখন ফাং সেখানে চলে আসে আর বলে নীলকান্তমণি আমি হারিয়েছি, এখানে শাওচির কোনো দোষ নেই। আর তারপর সেই মেয়েকে শাওচির কাছে ক্ষমা চাইতে বলে। তারপর শাওচিকে নিয়ে নিজের ক্যাবিনে আসে। এরপর ফাং শাওচিকে বলে ভিডিওটা অনেক আগে পাবলিশ হয়েছে, আর তুমি এ ব্যাপারে আমাকে জানাওনি কেন? অথচ লাই এ ব্যাপারে সব কিছু জানে, কেন সব সময় বিপদে পড়লে আগে লাইয়ের কাছে যাও? তখন শাওচি বলে কারণ লাই আমার বন্ধু। এটা শুনে ফাং অনেক রেগে যায় আর শাওচিকে তার রুম থেকে বের হয়ে যেতে বলে। অন্যদিকে ফাংয়ের সৎ মামা ফাংয়ের বাবাকে বলে দেয় যে শাওচি নীলকান্তমণি চুরি করেছে। তাই ফাংয়ের বাবা এসে ফাংকে অনেক বকাঝকা করে। তখন ফাং তার বাবাকে বলে চুরির এই ঘটনাটা মিথ্যা, শাওচির কোনো দোষ নেই। তারপরও তার বাবা শাওচিকে কোম্পানি থেকে বের করে দিতে বলে। তখন ফাং তার বাবাকে বলে ঠিক আছে, তুমি যেহেতু শাওচিকে আমার থেকে দূরে রাখতে চাইছো, তাহলে আমি ওকে অন্য কোনো ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দিব। আর এতে ফাংয়ের বাবাও রাজি হয়। তো এরপর ফাং শাওচিকে লাইয়ের ডিপার্টমেন্টে ট্রান্সফার করে দেয়। পরের দিন একটি মিটিংয়ে আমরা দেখি লাই একটি প্রজেক্ট ওপেন করতে চায়, যেটা পারফিউম নিয়ে ছিল, কিন্তু কোনো ঝামেলার কারণে এই প্রজেক্টটা আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। লাই নতুন করে ওপেন করতে চায় বলে অন্য অফিসাররা রাগারাগি করতে থাকে। তখন শাওচি তাকে বাঁচানোর জন্য বলে আসলে ভুলে আমি এই ফাইলটা নিয়ে এসেছি। লাইয়ের প্রতি শাওচির এত টান দেখে ফাংয়ের মনে হয় শাওচি ও লাই একে অপরকে ভালোবাসে। তাই ফাং মনে মনে ডিসাইড করে আজ থেকে সে শাওচি ও লাইয়ের মাঝখান থেকে সরে যাবে। এরপর লাই পারফিউম প্রজেক্টের ব্যাপারে শাওচিকে সঙ্গে করে একটি দ্বীপে আসে। আসলে তারা এখানে এক পারফিউম মাস্টারের সঙ্গে দেখা করতে এসেছে। এদিকে হান ফাংকে বলে শাওচি ও লাই একটি দ্বীপে গিয়েছে। ফাং বলে যাক, এটা আমাকে কেন বলছো? হান বলে আজ সেখানে ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এটা শোনা মাত্রই ফাং দ্বীপের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এরই মধ্যে সেখানে অনেক বাতাস শুরু হয়ে যায়। লাই শাওচিকে একটি গাছের নিচে রেখে নিজে পারফিউম মাস্টারকে খুঁজতে যায়, আর দেখা যায় ঠান্ডায় শাওচি কাঁপতে থাকে। তখনই ফাং সেখানে চলে আসে আর নিজের ব্লেজার খুলে শাওচির গায়ে দেয় আর বলে কেন তুমি নিজের খেয়াল রাখো না? তোমাকে নিয়ে আমার সবসময় অনেক চিন্তা হয়, ভুলতে চাইলেও তোমাকে ভুলতে পারি না। শাওচি অবাক হয়ে ফাংয়ের কথাগুলো শুনতে থাকে, আর হঠাৎ করে সে ফিল করতে পারে ফাংয়ের হার্টে তার নীল পাথরটি রয়েছে। এর জন্য তো শাওচি অনেক খুশি হয়ে যায়। খুশিতে সে ফাংকে জড়িয়ে ধরে, আর তখন সেখানে লাই চলে আসে। লাই শাওচিকে বলে ভাইয়া তোমাকে চাকরি থেকে বের করে দিয়েছিল, তুমি কি সব ভুলে গিয়েছো? কিন্তু ফাংয়ের হাটে নীল পাথর রয়েছে এটা জানার পর থেকে শাওচি তো আর কিছুই শুনতে চায় না। সে সারাক্ষণই ফাংকে জড়িয়ে ধরে রাখে, এক মুহূর্তের জন্য তাকে ছাড়তে চায় না। লাই হাজার চেষ্টা করেও ফাংয়ের কাছ থেকে তাকে আলাদা করতে পারে না। এরপর তারা তিনজন পারফিউম মাস্টারের কাছে আসে। তখন মাস্টার বলে তোমরা অনেক পথ জার্নি করে এসেছো, এখন তোমরা ঘুমাতে যাও, আমরা এরপর কাজের ব্যাপারে কথা বলবো। তখন শাওচি বায়না ধরে সে ফাংয়ের সাথে ঘুমাবে। লাই বলে না, আমি ভাইয়ের সাথে ঘুমাবো। দুজনের বাচ্চামিতে ফাংয়ের নাজেহাল অবস্থা। সে তাদের দুজনকে নিয়েই ঘুমাতে আসে, আর তারপর শাওচি ফাংয়ের বুকে এসে শুয়ে পড়ে আর নীল পাথরটি ফিল করার ট্রাই করে।
কিন্তু এবার আর সে সেটা অনুভব করতে পারে না। আর এদের দুজনকে এভাবে দেখে লাই এসে তাদের মাঝে শুয়ে পড়ে। তখন ফাং লাইকে ধরে অন্য বেডে ছুঁড়ে ফেলে। এটা দেখে শাওচি জোরে জোরে হাসতে থাকে। এরপর ফাং যখন ঘুমিয়ে পড়ে শাওচি ফাংয়ের জামা সরিয়ে পাথর খুঁজতে থাকে, কিন্তু লাই এটা দেখে ফেলে আর শাওচিকে বলে দুষ্টামি না করতে। তখন ফাং তার পা লাইয়ের ওপর উঠিয়ে দেয়, মানে ফাং এতক্ষণ সজাগই ছিল। আর শাওচির এমন দুষ্টামি তারও ভালো লাগছিল, তাই ঘুমের ভান করেছিল। অন্যদিকে অ্যালেন ফাংয়ের মেমোরি ব্যাংক হ্যাক করে, যাতে সেখান থেকে শাওচির সমস্ত স্মৃতি মুছে দিতে পারে। তবে সমস্যা হয়েছে, সে শুধুমাত্র অল্প কিছু ডাটা হ্যাক করতে পারে, কারণ ফাং শাওচির স্মৃতি অনেক অত্যাধুনিক টেকনোলজি দিয়ে লক করে রেখেছে। তখন জিয়ান নতুন একটি প্ল্যান তৈরি করে। এদিকে ঘুম থেকে উঠে এরা তিনজন পারফিউম মাস্টারের কাছে আসে। পারফিউম মাস্টার পারফিউম নিয়ে তাদেরকে অনেক কথা বলতে থাকে। এরপর শাওচি বুঝতে পারে ফাংয়ের যখন হার্টবিট বেড়ে যায় তখনই তার নীল পাথরটির সিগন্যাল পাওয়া যায়। এদিকে জিয়ান লাইকে কল করে বলে, আমি শাওচির চুরির সেই ভিডিও ফাঁস করেছি, তবে ফাং যদি এটা জানতে পারে তাহলে অনেক ঝামেলা হয়ে যাবে, একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারবে। এ কথা জানার পর লাই অনেক রেগে যায়, তবে সে তারপরও জিয়ানকে বলে কিভাবে সাহায্য করব বলো। জিয়ান বলে শুধু ফাংয়ের ফিঙ্গারপ্রিন্ট এনে দিলেই হবে, বাকিটা আমি সামলে নিব। লাই প্রথমে রাজি হয় না, কিন্তু ও যেহেতু জিয়ানকে ভালোবাসে তাই ওকে বাঁচাতে কৌশলে ফাংয়ের থেকে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। এরপর দেখা যায় শাওচি ফাংয়ের হার্টবিট বাড়ানোর জন্য তাকে কিভাবে এক্সাইটেড করবে তা নিয়ে প্র্যাকটিস করতে থাকে। লাই তার এমন কাণ্ডে হাসতে শুরু করে আর তারপর বলে এসবে হার্টবিট বাড়বে না। তখন শাওচি জানতে চায় কিভাবে হার্টবিট বাড়বে। লাই তখন তাকে কিস করে আর বলে এইভাবে, কিন্তু এটা আবার ফাং দেখে ফেলে আর রাগ করে সেখান থেকে চলে যায়। আর লাই শাওচিকে টাচ করায় আগের বারের মতো এবারও শাওচি ঠান্ডায় জমে যেতে থাকে। অনেকক্ষণ ধরে শাওচিকে না দেখতে পেয়ে ফাং তাকে খুঁজতে শুরু করে আর এক পর্যায়ে সে শাওচিকে গাছের নিচে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। তারপর শাওচিকে কোলে করে রুমে নিয়ে আসে আর শাওচিকে জড়িয়ে ধরে রাখে। তখন শাওচি চোখ খুলে আর তাদের দুজনের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। ফাং তাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। আর ফাংয়ের মুখে এই কথাটা শুনে শাওচিও অনেক খুশি হয়। তারপর ফাং শাওচিকে বুকে নিয়েই ঘুমিয়ে যায়, কিন্তু তখনই সেখানে অনেক বৃষ্টি আরম্ভ হয়। এদিকে জিয়ান ফিঙ্গারপ্রিন্ট দিয়ে মেমোরি ব্যাংকের লক খুলে শাওচি ও ফাংয়ের সমস্ত স্মৃতি মুছে দেয়। অন্যদিকে সকালে ঘুম থেকে উঠে ফাং শাওচিকে চিনতে পারে না, এমনকি তাকে তার রুম থেকেও বের করে দেয়। এরপর হানকে কল করে বলে বৃষ্টির পর আমার আর কোনো কিছুই মনে নেই। তখন হান তাড়াতাড়ি সেখানে চলে আসে আর সে ফাংকে বোঝানোর চেষ্টা করে যে শাওচি তার গার্লফ্রেন্ড, কিন্তু ফাংয়ের যেহেতু কিছু মনে নেই তাই সে শাওচির জন্য কোনো টান অনুভব করে না। এরপর বাড়ি ফেরার পথে গাড়িতে শাওচি আবারও নীল পাথরের জন্য ফাংয়ের বুকে এসে মাথা রাখে, কিন্তু ফাং বিরক্ত হয়ে শাওচিকে গাড়ি থেকেই নামিয়ে দেয়। আর হান এসে তখন সব কিছু ডাক্তারকে খুলে বলে। ডাক্তার বলে চিন্তা করো না, আমরা আবারও শাওচির কাছে হেল্প চাইব, তা না হলে ফাং আবার আগের মতো রাগী ও আবেগহীন একটা মানুষ হয়ে যাবে। আর তারপরই ডাক্তার শাওচির কাছে চলে আসে আর শাওচিকে জিজ্ঞেস করে বৃষ্টি হওয়ার আগে কি কি হয়েছে। শাওচি তখন তাকে সব কিছু খুলে বলে। তখন ডাক্তার বুঝতে পারে লাই শাওচিকে কিস করায় ফাং তার মনে অনেক আঘাত পেয়েছে আর এর জন্যই এবারের অ্যামনেশিয়ায় সে শাওচিকে ভুলে গিয়েছে। ডাক্তার শাওচিকে বলে এখন তোমার কাজ হচ্ছে ওর স্মৃতি ফিরিয়ে আনতে হবে। ডাক্তার চলে যাওয়ার পর ফাং শাওচির সাথে দেখা করতে আসে আর জানতে চায় রিলেশনের সময় সে শাওচির জন্য কি কি করেছে। তখন শাওচি বলে তুমি আমাকে প্রতিদিন ফুল দিতে, অফিসে নিয়ে যেতে, আবার বাসায় পৌঁছে দিতে, আর তারপর তুমি আমাকে ডিনারে নিয়ে যেতে আর আমার এতটা যত্ন নিতে যে আমার মনে হতো আমি একজন রানী। ফাং তখন বলে এখন আর এসবের কোনো মূল্য নেই, আমি এখানে এসেছি ব্রেকআপ করার জন্য, কিন্তু শাওচি ব্রেকআপ করতে রাজি হয় না। পরের দিন শাওচি ফাংয়ের স্মৃতি ফেরানোর জন্য আগের মতো করে ডেলিভারি গার্ল সাজে আর তারপর ফাংয়ের বাসায় এসে তার সাথে দুষ্টামি করতে থাকে, যেগুলো সে প্রথম দিকে করেছিল, যাতে ফাংয়ের স্মৃতি ফিরে আসে। কিন্তু শাওচির কোনো কাজেই লাভ হয় না। এদিকে জিয়ান লাইয়ের সাথে দেখা করে
আর বলে শাওচিকে কোম্পানি থেকে বের করে দিতে, কিন্তু লাই সাফ জানিয়ে দেয় ও কিছুতেই শাওচিকে বের করতে পারবে না। এরপর দেখা যায় ফাং ও শাওচির সম্পর্কের কথা, এমনকি তাদের ব্রেকআপের ব্যাপারেও মিডিয়া জেনে গিয়েছে। তাই ফাং একটি কনফারেন্সের আয়োজন করে, আর এটা শুনে শাওচিও সেখানে চলে আসে ফাংকে হেল্প করার জন্য। জিয়ান তখন শাওচিকে কষ্ট দেওয়ার জন্য ফাংয়ের হাত ধরে মিডিয়ার সামনে আসে। এরপর ফাং মিডিয়াকে বলে, আপনারা যা শুনেছেন তা গুজব, আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই। আর শাওচিও ফাংকে সাহায্য করার জন্য মিডিয়ার সামনে বলে, আমি গরিব বলে ফাং শুধুমাত্র আমাকে সাহায্য করার জন্যই একটি চাকরি দিয়েছে, তাছাড়া আমাদের মাঝে আর কোনো সম্পর্ক নেই। কনফারেন্স শেষে জিয়ান এসে শাওচির সঙ্গে অনেক খারাপ ব্যবহার করে, এমনকি তাকে চড়ও মারে ফাংকে তার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। শাওচিও রেগে জিয়ানকে চড় মারে। এমন সময় ফাং সেখানে চলে আসে, আর জিয়ান এটা লক্ষ্য করে, তাই নাটক করে সে নিচে পড়ে যায়। তখন ফাং শাওচিকে ভুল বুঝে আর জিয়ানকে নিয়ে চলে যায়। তবে একটু পরই ফাং জিয়ানকে বলে, শাওচি ইচ্ছে করে কিছু করেনি, আমি যতদূর ওকে বুঝেছি ও কাউকে কষ্ট দিতে চায় না। আর তারপর ফাং শাওচিকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতে চায়, কিন্তু জিয়ান তখন পা ব্যথার বাহানা দিয়ে ফাংকে যেতে দেয় না। এদিকে লাইও সেখানে চলে আসে, আর শাওচির গালে থাপ্পড়ের দাগ দেখে সে জানতে চায় কি হয়েছে। তখন শাওচি তাকে সব কিছু খুলে বলে। এটা শুনে তো লাই অনেক রেগে যায়, সে ফাং ও জিয়ানের সাথে কথা বলতে চায়, কিন্তু শাওচি তাকে না করে দেয়। এরপর লাই শাওচিকে সঙ্গে করে পার্টিতে আসে, যাতে তাদের দুজনকে একসঙ্গে দেখে ফাংয়ের কষ্ট হয়। পার্টিতে এসে লাই ফাংকে বলে, শাওচি আমার গার্লফ্রেন্ড। শাওচিও তখন লাইয়ের সাথে তাল মিলায়। এরপর শাওচি লাইয়ের সাথে ডান্স করে, আর এটা দেখে ফাংয়ের অনেক খারাপ লাগতে থাকে। যাই হোক, এরপরে ফাং শাওচির সাথে দেখা করে আর বলে, তুমি আমার এবং আমার ভাইয়ের কাছ থেকে দূরে থাকবে, তার বিনিময়ে তুমি যা চাইবে আমি তাই দিব। তখন শাওচি বলে, আমি তোমার সাথে ড্রিঙ্ক করতে চাই। আসলে শাওচির প্ল্যান হচ্ছে ফাংয়ের ড্রিঙ্কে হার্টবিট বেড়ে যাওয়ার ট্যাবলেট মিশিয়ে দিবে, যাতে সে ফাংয়ের হার্ট থেকে তার নীল পাথরটি বের করে নিতে পারে। কিন্তু ফাং একটু পরই ওয়াশরুমে চলে আসে। শাওচি তার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর সেও ওয়াশরুমে চলে আসে, আর তারপর ফাংকে ট্যাবলেটটি খাওয়ানোর চেষ্টা করে, কিন্তু ফাং তাকে সেটা করতে দেয় না। আর এক পর্যায়ে ট্যাবলেটটি শাওচির মুখে চলে যায়, তাই সে ফাংকে কিস করে বসে, যাতে ট্যাবলেটটি ফাংয়ের মুখে চলে যায়। আর দুজনে পাবলিক প্লেসে এমন করায় পুলিশ এসে তাদের আটক করে, আর বলে ভুল স্বীকার করে লিখিত স্টেটমেন্ট দিলে তাদেরকে ছেড়ে দিবে। কিন্তু তখনই ফাং ও শাওচি একজন আরেকজনকে দোষ দিয়ে ঝগড়া করতে শুরু করে। পুলিশ তাদের ঝগড়ায় বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়, আর যাওয়ার আগে তাদের দুজনকে রুমে লক করে যায়, যার কারণে তারা রুম থেকে বের হতে পারে না। আর একটু পরই ট্যাবলেটের প্রভাবে ফাং অসুস্থ হয়ে যায়। শাওচি তখন ফাংকে কাঁধে নিয়ে বসে থাকে। অন্যদিকে আজ ফাংয়ের জিয়ানের সাথে দেখা করার কথা ছিল, কিন্তু ফাং আসে না, তার জন্য জিয়ান অনেক ক্ষেপে যায়, আর মিডিয়া ডেকে এনে মিথ্যা কথা বলে তার সঙ্গে ফাং এখন প্রেম করছে। অন্যদিকে ফাং ও শাওচি ঘুমিয়ে পড়ে, আর ঘুম ভাঙার পর ফাং শাওচিকে বকাঝকা করতে থাকে। আর শাওচি তো নীল পাথর বের না করে ফাংয়ের সাথে সময় কাটিয়েছে, এর জন্য নিজেই নিজের উপর রাগ হচ্ছিল। এরই মধ্যে পুলিশ সেখানে চলে আসে আর তাদের কাছে ক্ষমা চায়, কারণ পুলিশ ভুল করে তাদেরকে লক করে গিয়েছিল। এরপর ফাং যখন জানতে পারে জিয়ান মিডিয়াকে মিথ্যে কথা বলেছে, সে তার সাথে কথা বলতে চলে আসে। তখন জিয়ান বলে, আমি মিথ্যে কিছু বলিনি, আমাদের দুজনের স্কুল লাইফে প্রেম ছিল, কিন্তু একদিন বৃষ্টি হওয়ার পর তুমি সব ভুলে গেলে, আর তারপরে আমি তোমার রোগের ব্যাপারে জানতে পারি। আমিও ভেবেছি সময়ের সাথে সাথে আমি তোমাকে ভুলে যাব, কিন্তু আমি সেটা করতে পারিনি। আমি এখনও তোমাকে অনেক ভালোবাসি। এদিকে জিয়ান আর ফাংয়ের সম্পর্কের কথা নিউজে দেখে লাই ভাবতে থাকে শাওচির মন খারাপ, তাই তার মন ভালো করার জন্য সে শাওচির সাথে সময় কাটাতে আসে। একটু পর ফাংও সেখানে চলে আসে। এসে সে শাওচিকে বলে, আমার ভাই থেকে তোমাকে দূরে থাকতে বলেছিলাম। তখন লাই ফাংকে বলে, ওর কোনো দোষ নেই, আমি চাই ও সবসময় আমার সাথে থাকুক। শাওচিকে নিয়ে ঝগড়া করায় শাওচি সেখান থেকে রাগ করে চলে যায়। দুই ভাইয়ের ঝগড়া শেষ হলে ফাং লাইকে বলে, ঠিক আছে, এখন থেকে তুমি শাওচির সঙ্গে থাকতে পারো, আমি এ ব্যাপারে আর কিছুই বলবো না, আর ও তোমার সাথে থাকলে আমার কোনো সমস্যাও নেই। আর এই কথাটা শাওচি দূর থেকে শুনতে পায়, আর এটা শুনে ও অনেক কষ্ট পায়, আর বাসায় এসে অনেক কান্নাকাটি করে।
অন্যদিকে ফাংয়ের সাথে শাওচির ব্রেকআপ হয়েছে শুনে ফাংয়ের বাবা অনেক খুশি হয়। তিনি ফাংকে বলে জিয়ানকে বিয়ে করে নিতে। আর বিয়ের কথাটা শুনে ফাং জিয়ানের সাথে দেখা করতে আসে। ফাং জিয়ানকে বলে, তুমি আমার পার্সোনালিটির মেয়ে, তোমাকে আমি এর জন্য অনেক পছন্দ করি, কিন্তু তোমার জন্য আমার মনে আর কোনো অনুভূতি নেই। তখন জিয়ান ফাংকে জড়িয়ে ধরে বলে, আমরা নতুন করে আবার আমাদের সম্পর্কটা শুরু করতে পারি, এর জন্য তোমার আমাকে একবার সুযোগ দেওয়া উচিত। ফাং তখন চুপ করে দাঁড়িয়ে থাকে, জিয়ানকে কিছুই বলে না। এদিকে ফাং শাওচিকে ছেড়ে যাওয়ায় সে মনে মনে অনেক দুঃখ পায়। আর দুঃখ পাওয়ার কারণে এখন সে ঠিকমতো তার পাওয়ার কন্ট্রোল করতে পারছিল না। এমনকি সে টেলিপোর্ট হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে আসছিল। রাতে শাওচি নিজের বাসায় ঘুমায়, কিন্তু সকালে ওকে আমরা ফাংয়ের বেডে দেখতে পাই। মানে শাওচি ঘুমের ঘোরে টেলিপোর্ট হয়ে এখানে চলে এসেছে। ঘুম থেকে উঠে শাওচি ফাংকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। সে ফাংয়ের বুকে এসে শুয়ে পড়ে, কিন্তু ঘুমের ঘোরে ফাং শাওচিকে ধাক্কা দিয়ে বেড থেকে ফেলে দেয়। আর একটু পরে জিয়ান ফাংয়ের বাসায় চলে আসে। তখনও ফাং শাওচির ব্যাপারে কিছুই জানতো না, কিন্তু হঠাৎ শাওচির ধাক্কা খেয়ে একটি টব পড়ে যায়। আর তখন ফাং ও জিয়ান সেখানে চলে আসে। জিয়ান তখন শাওচিকে অনেক কথা শোনাতে থাকে। ফাং তখন জিয়ানকে বলে, এখন তুমি চলে যাও, আমার শাওচির সাথে কথা আছে। জিয়ান চলে যাওয়ার পর ফাং শাওচিকে জিজ্ঞেস করে, তুমি আমার রুমে কেন এসেছো? কিন্তু শাওচি কিছুই বলতে পারে না। এরপর ফাং তাকে কিস করতে আসে। তখন শাওচি ফাংকে আটকায় আর বলে, তুমি একটা দুষ্ট ছেলে, তোমার বাসায় আর আসবো না। এটা বলে সে দৌড়ে সেখান থেকে চলে যায়। এটা দেখে ফাংয়ের খুব হাসি পায়, কারণ ও আগে থেকেই জানতো এমনটা করলে শাওচি লজ্জা পেয়ে চলে যাবে। বাসায় এসে শাওচি জিয়াবুকে জিজ্ঞেস করে এখন সে কি করবে, তার ফাংয়ের জন্য অনেক কষ্ট হচ্ছে। তখন জিয়াবু বলে, তোমার ফাংকে ভুলে যাওয়া উচিত, ওকে তুমি অনেক ভালোবাসো, সেজন্য ওর এই ইগনোরটা তুমি মেনে নিতে পারছো না, তোমার অনেক কষ্ট হচ্ছে, আর সেজন্যই তুমি তোমার পাওয়ারও কন্ট্রোল করতে পারছো না। তারপর শাওচি ফাং ও জিয়ানের ছবি ঘরে লাগিয়ে রাখে, যাতে এটা দেখে তার অনেক রাগ হয় আর সে সহজেই ফাংকে ভুলে যেতে পারে। পরের দিন ফাংয়ের সৎমা আসে শাওচির কাছে। তিনি শাওচিকে অনেক টাকা অফার করে আর বলে ফাংয়ের রোগের ব্যাপারে ফাংয়ের বাবাকে গিয়ে সবটা বলতে, কিন্তু শাওচি এতে রাজি হয় না। তখন ফাংয়ের মা শাওচিকে বলে, ফাং তো এখন তোমার সাথে ব্রেকআপ করেছে, ও তো তোমাকে পুরোপুরি ভুলে গিয়েছে। আর এসব কথা শুনে শাওচির অনেক মাথা ব্যথা শুরু হয়। আর সে না চাইতেও ফাংয়ের মাকে কথা দিয়ে দেয় যে ফাংয়ের রোগের ব্যাপারে তার বাবাকে সব জানিয়ে দিবে। আর তারপর শাওচির যখন মাথা ব্যথা চলে যায় তখন তো ও চিন্তায় পড়ে যায় যে এখন কি করবে। তাই শাওচি ফাংয়ের সাথে কথা বলতে আসে, কিন্তু ফাং তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। এরপর শাওচি ফাংয়ের বাবার সাথে দেখা করতে চলে আসে আর এসেই তার কাছে অনেক টাকা চায়, যাতে ফাংয়ের বাবার মনে হয় যে সে ফাংয়ের সাথে টাকার জন্যই প্রেম করেছে, রোগ থেকে সুস্থ করার জন্য প্রেম করেছে এটা যাতে বুঝতে না পারে। এরপর ফাংয়ের বাবা শাওচির কাছে জানতে চায় ফাংয়ের কী রোগ রয়েছে। তখন শাওচি বলে ফাং আসলে অনেক ব্যস্ত থাকে, তাই ওর মানসিক সমস্যা হয়, এই যেমন ওর রাতে ভালো ঘুম হয় না। এরপর শাওচি বলে, আপনারা তো ওর পরিবার, কেন ওর খেয়াল রাখেন না? ও তো আপনাদেরকে নিয়ে অনেক চিন্তা করে। তখন ফাংয়ের বাবা বুঝতে পারে ফাংয়ের কোনো রোগ নেই। আর তারপর সে শাওচিকে বলে, তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে, তবে এখন থেকে তুমি ফাংয়ের থেকে দূরে থাকবে। এই বলে তিনি সেখান থেকে চলে যায়। সত্যিটা না বলায় ফাংয়ের সৎমা তো অনেক রেগে যায়। তিনি শাওচিকে জিজ্ঞেস করে, কেন তুমি এমনটা করলে? এমনকি তিনি শাওচিকে চড়ও মারে। শাওচি তখন ফাংয়ের সৎমাকে হুমকি দেয় আর বলে, এরপর থেকে যদি ফাংয়ের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আমি আপনাকে ছাড়ব না। অন্যদিকে শাওচি ফাংয়ের বাবার কাছ থেকে টাকা নিয়েছে এসব কথা হান ফাংকে বলে দেয়। এটা শুনেই ফাং ভাবতে থাকে শাওচি তার রোগের কথাটা তার বাবাকে বলে দিয়েছে। তাই সে শাওচির উপর অনেক রেগে যায় আর তার সাথে খুব খারাপ ব্যবহার করে। এরপর যখন ফাং তার বাবার সাথে দেখা করতে আসে তখন সে বুঝতে পারে শাওচি তার বাবাকে কিছুই বলেনি। তাই ফাংয়ের অনেক গিল্টি ফিল হতে থাকে আর দ্রুত সে চায়ের রেস্টুরেন্টে চলে আসে শাওচিকে সরি বলার জন্য। কিন্তু তখন শাওচি রেস্টুরেন্টে ছিল না, তাই ফাং সেখান থেকে চলে যায়। এদিকে জিয়ান লাইয়ের সাথে দেখা করে আর তাকে বলে শাওচিকে বিয়ে করে নিতে। তখন লাই বুঝতে পারে জিয়ান আসলে শাওচিকে ফাংয়ের থেকে সরানোর জন্য এসব বলছে। তাই লাই অনেক রেগে যায় আর জিয়ানের সাথে বন্ধুত্ব নষ্ট করে দেয়।
পরের দিন শাওচি অফিসে আসলে ফাং তাকে সরি বলে, আর ফাংয়ের মুখে সরি শুনে শাওচি তো একেবারে অবাক হয়ে যায়। তো এরপর পারফিউম প্রজেক্টে লাই তার হয়ে শাওচিকে প্রেজেন্টেশন দেওয়ার সুযোগ দেয়। শাওচি খুব ভালোভাবে পারফিউম নিয়ে বলতে শুরু করে। এক পর্যায়ে শাওচি ফাংয়ের সবচেয়ে পছন্দের পারফিউম নিয়ে বলতে শুরু করে। তখন শাওচি অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে এই পারফিউমটার নাম হচ্ছে স্মৃতি, আর এটা আমার প্রিয় একজন মানুষের পছন্দের পারফিউম। তখন ফাং বুঝতে পারে শাওচি তার কথা বলছে, আর এটা শিওর হওয়ার জন্য সে শাওচির সাথে কথা বলতে আসে। কিন্তু তখনই সেখানে জিয়ান চলে আসে। জিয়ান শাওচি, ফাং ও লাইকে নিয়ে ডিনারে আসে, আর সেখানে জিয়ান ফাংয়ের বাবার কাছ থেকে টাকা নেওয়া শাওচিকে অপমান করতে শুরু করে, যার জন্য ফাং জিয়ানের উপর অনেক রেগে যায়। পরের দিন অফিসের লিফটে ফাং ও শাওচির দেখা হয়। ফাং তখন তার কাছে আসে, যার কারণে শাওচির পাওয়ার কন্ট্রোলহীন হয়ে পড়ে, যার কারণে সেখানকার কারেন্টের লাইন নষ্ট হয়ে যায়। শাওচি তখন ফাংকে তার থেকে দূরে থাকতে বলে, কিন্তু ফাং মনে করে শাওচি ভয় পাচ্ছে তাই এমনটা করছে। একটু পর শাওচি তার পাওয়ার ইউজ করে লিফটের দরজা খুলে, যাতে ফাং বাইরে চলে যেতে পারে। কিন্তু ফাং শাওচিকে ছাড়া যেতে চায় না, আর ততক্ষণে দরজা লেগে যায়। শাওচি তখন ফাংকে জিজ্ঞেস করে, তুমি কেন গেলে না? ফাং বলে, তুমি আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একজন মানুষ, তোমাকে একা কীভাবে ফেলে যাই? তোমার কাছে হয়তো আমাকে অদ্ভুত মনে হয়, কিন্তু সত্যটা হচ্ছে তোমাকে যখন কেউ অপমান করে তখন আমার খুব কষ্ট হয়, কিন্তু আমি এত বড় কোম্পানির সিইও, তাই নিজের খেয়াল খুশি মতো চলতে পারি না। ফাংয়ের এসব কথায় শাওচি অনেক ইমোশনাল হয়ে যায়, আর ফাংয়ের এসব কথায় তার মনে অনেক কনফিডেন্টও চলে আসে। আর তারপর শাওচি তার পাওয়ার ইউজ করে সেখানকার কারেন্টের লাইন ঠিক করে দেয়, আর তারপর নিজে অজ্ঞান হয়ে যায়। ফাং তখন তাকে কোলে করে নিজের বাসায় নিয়ে আসে। এর মধ্যে লাইও এটা জানতে পারে, আর সে দ্রুত ফাংয়ের বাসায় চলে আসে। সে শাওচিকে তার সঙ্গে নিয়ে যেতে চায়। তখন ফাং বলে, শাওচির থেকে তুমি দূরে থাকবে। লাই তখন বলে, শাওচি এতদিন আমার বন্ধু ছিল, তবে এখন আমি শাওচিকে পছন্দ করি। তুমি ওর থেকে দূরে থাকবে, কারণ তুমি ওকে অনেক কষ্ট দিয়েছ। দুই ভাইয়ের ঝগড়ার মাঝে শাওচি সেখানে চলে আসে। তখন ফাং জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে থাকতে চাও নাকি লাইয়ের সাথে চলে যেতে চাও? শাওচি তো জানে ফাংয়ের এখন আর কিছু মনে নেই, আর শাওচি ভাবতে থাকে ফাং হয়তো তার অসুস্থতার জন্য তাকে দয়া করছে, তাই রাগ করে সে লাইয়ের সাথে চলে আসে। এটা দেখে ফাংয়ের অনেক খারাপ লাগে। এদিকে ফাং যে আজকে লিফটে শাওচিকে কোলে নিয়েছিল সেই ছবিগুলো অ্যালেন জিয়ানকে দেখায়। জিয়ান তো এতে অনেক রেগে যায়, আর সে সেই ছবিগুলো ফাংয়ের বাবাকে দিয়ে দেয়। অন্যদিকে ফাং তার টেবিলে একটি থ্যাংক ইউ লেটার দেখতে পায়, যেটা দেখে ফাং বুঝতে পারে তার বাবার কাছ থেকে শাওচি যা টাকা নিয়েছিল সবগুলি সে দান করে দিয়েছে, আর সেখান থেকেই এই লেটার এসেছে। তাই ফাং শাওচির কাছে আসে আর তাকে লেটারটি দেয়। তখন শাওচি ফাংয়ের জন্য খাবার নিয়ে আসে। তারপর চাই আসে শাওচির সাথে কথা বলতে। চাই শাওচিকে বলে, ফাং তোমাকে অনেক ভালোবাসে। শাওচি বলে, ফাং তো এখন আর আমাকে চিনতেই পারে না, তারপর ও কী করে বলছো ও আমাকে ভালোবাসে? চাই তখন বলে, লাই তোমাকে বাসায় নামিয়ে দেওয়ার পরই চলে যায়, অথচ ফাং তোমাকে বাসায় নামিয়ে দেওয়ার পর দাঁড়িয়ে থাকে। যখন তোমার ঘরের আলো জ্বলে তখন ও বুঝতে পারে তুমি ঠিকভাবে রুমে এসেছো, আর তারপরই ও চলে যায়। চাইয়ের এই কথাটা শুনে শাওচি বুঝতে পারে ফাং তাকে আসলে অনেক ভালোবাসে, তাই শাওচিরও মন অনেক ভালো হয়ে যায়। এদিকে ফাংয়ের বাবা অফিসে এসে ওই ছবিগুলো দেখিয়ে ফাংকে অনেক বকাঝকা করে। তখন ফাং বলে, তুমি জিয়ানের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছ শুধুমাত্র ব্যবসার কারণে, কিন্তু আমি ভালোবাসাহীন একটা সম্পর্কে থাকতে চাই না। অন্যদিকে চাই শাওচিকে ফাংয়ের জন্য খাবার নিয়ে যেতে বলে। শাওচিও খুশি মনে খাবার নিয়ে ফাংয়ের রুমে চলে আসে, কিন্তু সেখানে তখন ফাংয়ের বাবা ছিল। তিনি শাওচিকে বলে, বহু বছর আগে আমি ফাংয়ের মাকে পছন্দ করে বিয়ে করেছি, কিন্তু আমাদের স্ট্যাটাস এক না হওয়ার কারণে আমাদের মাঝে অনেক সমস্যা তৈরি হয়, যার কারণে ফাংয়ের মা আমাকে ডিভোর্স দিতে চেয়েছিল, কিন্তু ফাং সেটাতে রাজি হয় না, আর রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। আর তখনই ফাংকে বাঁচাতে গিয়ে ফাংয়ের মায়ের রোড অ্যাক্সিডেন্ট হয়। আমি চাই না এই একই জিনিস তোমার আর ফাংয়ের মাঝে ঘটুক, তাই তুমি ওর থেকে দূরে থাকবে। তাছাড়া আমি খুব শীঘ্রই ফাংয়ের সাথে জিয়ানের বিয়ে দিব। আর এইসব কথা শুনে শাওচির মন অনেক খারাপ হয়ে যায়। বাসায় এসে শাওচি অনেক কাঁদতে থাকে,
আর তারপর শাওচি কষ্ট কমানোর জন্য একটি ওয়াইন নিয়ে ফাংয়ের বাসায় আসে। সেখানে ফাং ও শাওচি অনেক কাছাকাছি চলে আসে। শাওচি ফাংয়ের বুকে হাত রেখে তার মনে ফাংয়ের প্রতি যে অনুভূতিগুলো রয়েছে তা নিয়ে ফাংকে বলতে শুরু করে। আর একটু পরেই ফাংয়ের হার্টবিট বেড়ে যায় আর হঠাৎ করেই ফাং অসুস্থ হয়ে পড়ে। তাই শাওচি দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসে। আর এই ঘটনার জন্য ফাংয়ের বাবা, জিয়ান সবাই শাওচিকে দায়ী করতে থাকে। ডাক্তার এসে জানায় ফাংয়ের হার্টে তারা অদ্ভুত কিছুর উপস্থিতি পাচ্ছে, হয়তো অপারেশন করলে ফাং মারাও যেতে পারে। এটা শুনে শাওচি অনেক কষ্ট পায়। আর তারপর শাওচি লাইয়ের সাহায্য নিয়ে ফাংয়ের রুমে ঢুকে পড়ে আর তার পাওয়ার ইউজ করে ফাংকে সুস্থ করার ট্রাই করে, কিন্তু শাওচি নিজেই অসুস্থ হয়ে পড়ে। তাই লাই তাকে বাড়ি দিয়ে আসে। এদিকে শাওচি চলে যাওয়ার পরই ফাংয়ের জ্ঞান ফিরে আসে আর চোখ খুলে সে শাওচির কথা জিজ্ঞেস করে। তখন লাই বুঝতে পারে ফাং এখনও শাওচিকে ভালোবাসে। একটু পর শাওচি লাইয়ের কাছে কল করে আর জানতে চায় ফাং এখন কেমন আছে। লাই বলে ফাং এখন ঠিক আছে। আর তারপর লাই শাওচিকে বলতেই যাবে যে ফাং এখনও তাকে ভালোবাসে, কিন্তু তার আগেই শাওচি লাইকে বলে বসে, আমি চাই না আমার জন্য ফাংয়ের ক্ষতি হোক, তাই আমি এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছি। আর এটা যখন ফাং জানতে পারে সে দ্রুত গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে শাওচিকে আটকানোর জন্য। আর তারপর শাওচির গাড়ি থামিয়ে রাস্তার মধ্যেই তাকে কিস করে বসে। আর এটা দূর থেকে লাই দেখতে পায়। আর এটা দেখে লাই খুব কষ্ট পায়, কারণ এখন শাওচিকেও ভালোবাসতে শুরু করেছে। এরপর দেখা যায় শাওচিকে নিজের কাছে রাখার জন্য ফাং অসুস্থ হওয়ার নাটক করে। তাই শাওচি ফাংকে নিয়ে তার বাসায় চলে আসে। আর একটু পর সেখানে জিয়ান আসে। তখন ফাং জিয়ানকে বুঝিয়ে বলে সে শাওচিকে অনেক ভালোবাসে, সে কখনো তাকে ছাড়তে পারবে না। তাই জিয়ান রাগ করে সেখান থেকে চলে যায়। আর তারপর ফাংয়ের সৎমায়ের সাথে দেখা করে আর তাকে ফাংয়ের অ্যামনেশিয়ার সকল এভিডেন্স দিয়ে দেয়। পরের দিন ফাং অফিসের সবার সামনে দিয়ে শাওচির হাত ধরে তাকে অফিসে নিয়ে আসে। বেচারি শাওচি তো লজ্জায় লাল হয়ে যায়। এদিকে শাওচি ও ফাংকে একসঙ্গে দেখে লাইয়ের মন খারাপ হয়ে যায়। আর একটু পর শাওচি যখন তার সাথে দেখা করতে আসে তখন লাই শাওচিকে প্রপোজ করে বসে। শাওচি তো বুঝতে পারে না এখন সে লাইকে কি বলবে, কারণ সে তো লাইকে শুধু বন্ধু ভাবে, সে তো ফাংকে ভালোবাসে। কিন্তু সরাসরি না করলে লাই তো খুব কষ্ট পাবে, তাই সে লাইকে কিছুই বলে না। সে মনে মনে ঠিক করে এখন থেকে সে দুই ভাইকেই ইগনোর করে চলবে। এরপর লাই ফাংয়ের সাথে দেখা করে আর তাকে বলে শাওচিকে ছেড়ে দিতে, কিন্তু ফাং বলে তুমি আমার ভাই, তোমার জন্য আমি সব কিছু করতে পারলেও শাওচিকে ছাড়তে পারবো না। তো এরপর থেকে দুই ভাইয়ের শাওচিকে নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। এতে শাওচি অনেক বিরক্ত হয়ে পড়ে। তাই ফাং শাওচিকে বলে আমি আর তোমাকে বিরক্ত করব না, তবে তোমার জন্য আমি অপেক্ষা করব, কারণ আমি জানি তুমি ঠিক আমার কাছে ফিরে আসবে, কারণ তুমিও আমাকে অনেক ভালোবাসো। আর এই কথাগুলো দূর থেকে লাই শুনতে পায়। পরের দিন ফাংয়ের অফিসের সবাইকে তার সৎ মামা তার রোগের ব্যাপারে জানিয়ে দেয়, যার কারণে কোম্পানির অন্য মেম্বাররা ফাংয়ের ওপর অনেক ক্ষেপে যায়। তারা ফাংয়ের বাবাকে বলে ফাং তার রোগ নিয়ে কখনোই কোম্পানির সিইও হতে পারবে না। ফাংও তখন সবাইকে বলে ও রিজাইন করবে। এরপর ফাংয়ের বাবা তার কাছে আসে আর জানতে চায় ফাং কেন আগে তাকে এসব ব্যাপারে জানায়নি। ফাং তখন তার বাবাকে বলে তুমি সবসময় কাজ নিয়ে ব্যস্ত থেকেছো, কখনো আমাকে সময় দাওনি, এমনকি তোমার জন্যই আমি আমার মাকে হারিয়েছি। ফাংয়ের বাবা তখন বুঝতে পারে তার ফাংয়ের প্রতি আরও যত্নশীল হওয়া উচিত ছিল। এরপর ফাংয়ের সাথে শাওচির দেখা হয়। শাওচি এসে ফাংকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? তখন ফাং শাওচিকে জড়িয়ে ধরে আর বলে সারাদিন সবাই আমাকে অফিসের ব্যাপারেই জিজ্ঞেস করেছে, কেউ আমি কেমন আছি সেটা জানতে চায়নি, একমাত্র তুমি সেটা জানতে চেয়েছো। আর তারপর ফাং শাওচিকে বলে প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য তোমাকে জড়িয়ে থাকতে দাও, তোমাকে জড়িয়ে ধরে রাখলে আমার সকল চিন্তা দূর হয়ে যাবে। শাওচিও তখন ফাংকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় সাংবাদিকরা ফাংকে তার রোগ নিয়ে প্রশ্ন করতে থাকে, যার কারণে ফাং কিছুটা অসুস্থ বোধ করতে থাকে। তখন শাওচি তার পাওয়ার ইউজ করে ফাংকে সেখান থেকে বের করে তার বাসায় নিয়ে আসে আর তারপর সে ফাংয়ের অনেক যত্ন নিতে থাকে। পরের দিন ফাং কোম্পানির বোর্ড মেম্বারদের সাথে দেখা করতে আসে, কিন্তু কেউই তার সাথে দেখা করতে আসে না। আসলে তাদেরকে তার সৎ মামা উল্টাপাল্টা বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে।
তখন ফাং তার সৎ মামার কাছে আসে আর বলে, এসব আপনি করে বেড়াচ্ছেন সেটা আমি খুব ভালো করে জানি। এরপর থেকে যদি কোনো ঝামেলা করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি আপনাকে ছাড়বো না। এদিকে অ্যালেন বুঝতে পারে শাওচি কোনো সাধারণ মেয়ে না, তাই সে প্লাম্বার বয়সে যে চায়ের রেস্টুরেন্টে আসে আর তারপর শাওচির ঘর চেক করতে থাকে। তখন সে সেখানে জিয়াওবুকে দেখতে পায়। সে জিয়াওবুকে নিয়ে তার ল্যাবে চলে আসে আর তারপর শাওচিকে কল করে সেখানে আসতে বলে। শাওচি সেখানে আসলে অ্যালেন তাকে জিজ্ঞেস করে সে কে, কোথা থেকে এসেছে, কিন্তু শাওচি তাকে কিছুই বলে না। তখন অ্যালেন শাওচিকে বলে, তুমি যদি আমার কাছে না বলো তাহলে আমার হাতে থাকা রিমোট দিয়ে তোমার কচ্ছপকে মেরে ফেলবো। শাওচি দেখে জিয়াবুকে অ্যালেন একটি কাচের বক্সে অজ্ঞান করে রেখেছে। শাওচি তখন কৌশল করে অ্যালেনের থেকে রিমোট নিতে যায়। তখন অ্যালেন শাওচিকে ধাক্কা মারে আর নিচে পড়ে শাওচির হাত কেটে যায়। অ্যালেন দেখতে পায় শাওচির হাত থেকে নীল রক্ত বের হচ্ছে, যেটা পরবর্তীতে নীল কান্তমণিতে পরিণত হচ্ছে। আর এরই মধ্যে সেখানে ফাং চলে আসে। ফাং এসে অ্যালেনকে অনেক মারধর করে আর তাকে চাকরি থেকে বের করে দেয়। তারপর শাওচিকে বাড়ি পৌঁছে দেয়। পরের দিন শাওচি ফাংয়ের অফিসে এসে বলে, তোমার উচিত পারফিউম প্রজেক্টটা নিয়ে ভালোভাবে কাজ করা, কারণ ওই প্রজেক্টে তুমি সফল হলে সবাই বুঝতে পারবে অ্যামনেশিয়া থাকা সত্ত্বেও এই কোম্পানির সিইও হওয়ার যোগ্যতা তোমারই সবচেয়ে বেশি। আর এই আইডিয়াটা ফাংয়েরও খুব ভালো লাগে। এরপর থেকে দুজন প্রজেক্ট নিয়ে মন দিয়ে কাজ করতে শুরু করে। কাজের ফাঁকে ফাঁকে দুজনের সময়ও খুব ভালো কাটতে থাকে। কাজ শেষে বাড়ি ফেরার পথে অ্যালেন শাওচিকে কিডন্যাপ করে। তবে অ্যালেন জিয়ানের হয়ে কাজ করলেও জিয়ান এসব ব্যাপারে কিছুই জানতো না। জিয়ানকে আমরা দেখি ফাংয়ের সাথে দেখা করতে আসে। ফাং তখন জিয়ানকে বলে, তুমি অনেক ভালো একটা মেয়ে আর তুমি যথেষ্ট সুন্দরী, তোমাকে এমন আচরণ একদমই মানায় না। তোমার উচিত এমন একজনকে ভালোবাসা যে তোমাকে ভালোবাসবে। ফাংয়ের এসব কথায় জিয়ানের চোখে পানি চলে আসে। এদিকে অ্যালেনের টাচ লাগায় শাওচি ঠান্ডায় জমে যেতে থাকে আর অ্যালেন শাওচির শরীর থেকে ইঞ্জেকশনের সাহায্যে তার রক্ত নিয়ে যেতে থাকে। অন্যদিকে শাওচিকে খুঁজে না পাওয়ায় ফাং অনেক চিন্তায় পড়ে যায়। সে হানকে শাওচির ফোনের লোকেশন ট্র্যাক করতে বলে। হান লোকেশন ট্র্যাক করে দেখে শাওচি একটি পুরনো ফ্যাক্টরিতে রয়েছে আর তারপর ফাং লাইকে নিয়ে সেখানে চলে আসে। লাই এসে অ্যালেনের সাথে ফাইট করতে থাকে আর ফাং শাওচির কাছে এসে নিজের ব্লেজার খুলে শাওচির গায়ে দেয়। আর মারামারির এক পর্যায়ে অ্যালেন লাইকে ছুরি ঢুকিয়ে দিতে নেয়। তখনই ফাং এসে তার হাত দিয়ে ছুরি ধরে আর তারপর লাইকে বলে শাওচিকে নিয়ে বাড়ি ফিরে যেতে। আর সে নিজে অ্যালেনের সাথে ফাইট করে। এরপর আমরা দেখি লাই শাওচির পাশে বসে আছে আর সে শাওচিকে বলতে থাকে, আমি এখন বুঝতে পেরেছি তুমি আর ফাং একে অপরের জন্য জন্মেছ। তোমরা দুজন দুজনকে অনেক ভালোবাসো, তাই এখন আর আমি তোমাদের মাঝে কাটা হয়ে থাকবো না। আমি তোমাদের দুজনের মাঝ থেকে সরে যাব। আর সে এটাও বুঝতে পারে যে ফাং তাকে কতটা ভালোবাসে, কারণ আজ ফাং নিজের রক্ত ঝরিয়ে তাকে বাঁচিয়েছে। যাই হোক, এরপর শাওচির জ্ঞান ফিরে। ফাং শাওচির অনেক যত্ন নিতে থাকে। ফাং চলে যাওয়ার পর জিয়াবু বলে, আমি ফাংয়ের থেকে তোমার নীল পাথরটি নিয়ে নিব, কিন্তু শাওচি বলে ওটা নিতে গেলে ফাংয়ের ক্ষতি হবে, তাই আমি ওটা নিতে পারবো না। জিয়াবু বলে, তোমার অলরেডি শক্তি চলে গিয়েছে, তুমি গ্রহে না ফিরে গেলে তুমি মারা যাবে। শাওচি তখন বলে, আমি ফাংয়ের মেমোরি ব্যাংক ডিলিট করে দিব, যাতে আমি মারা গেলে ও আমার স্মৃতি দেখে কষ্ট না পায়। জিয়াবু তখন বলে, তুমি একটা পাগল মেয়ে, নিজে মরতে বসেছো অথচ এখনও কিনা ফাংকে নিয়ে পড়ে আছো। পরের দিন ঘুম থেকে উঠে শাওচি দেখে হান ও ফাং রেস্টুরেন্টে চলে এসেছে। তারপর হান ফাং ও শাওচির ছবি তুলে। ফাং তখন শাওচিকে বলে, এবার বৃষ্টি হওয়ার পর যদি তোমাকে ভুলে যাই, এই ছবিগুলো আমাকে তোমার কথা মনে করিয়ে দিবে, তাই আমি ঠিক করেছি এখন থেকে প্রতিদিন আমরা ছবি তুলব। তারপর ফাং শাওচিকে নিয়ে মুভি দেখতে আসে, সাথে ডাক্তার ও চাইও আসে। আর মুভিটা অ্যামনেশিয়া রোগে আক্রান্ত এক মেয়ের ভালোবাসার গল্প ছিল, যেটা দেখে তারা সবাই অনেক ইমোশনাল হয়ে যায়। এরপর ফাং চাইকে বলে, আমি শাওচির জন্য একটি ভিডিও বানাবো। আমি যে ওকে কতটা ভালোবাসি শাওচি সেটা সেই ভিডিও দেখলে বুঝতে পারবে। আমার যখন স্মৃতি হারিয়ে যাবে তখন আপনি শাওচিকে ওই ভিডিওটা দেখাবেন, যাতে আমি ওকে চিনতে পারি না বলে ও অভিমান করে আমার থেকে দূরে সরে না যায়।
এরপর ফাং শাওচিকে বলে, তুমি যখন কাউকে সত্যি ভালোবাসবে তখন যাই হয়ে যাক না কেন তোমাকে তার সাথে থাকতে হবে। এটা শুনে শাওচি বাইরে চলে আসে। ফাং তখন তার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে বলে, আমি যদি তোমাকে ভুলে যাই তাহলে প্রথম দেখাতে আবারও তোমার প্রেমে পড়ব। শাওচি তখন এই কথাগুলো শুনে কাঁদতে থাকে, কারণ ও তো বুঝে গিয়েছে ও আর বেশি দিন বাঁচবে না। এরপর শাওচি ফাংকে বলে, আমি তোমার মেমোরি ব্যাংক দেখতে চাই। আর ফাং ও শাওচিকে পারমিশন দিয়ে দেয়। তো পরের দিন ডাক্তার শাওচিকে মেমোরি ব্যাংকের কাছে নিয়ে আসে। শাওচি মেমোরি ব্যাংকে থাকা সমস্ত মেমোরি ডিলিট করতেই যাবে, এমন সময় ডাক্তার বলে ফাংয়ের সৎমা অফিসে এসেছে আর তিনি ফাংয়ের রুম থেকে সমস্ত জিনিস লাইয়ের রুমে নিয়ে যাচ্ছে। এটা শুনে শাওচি সেখানে চলে আসে। এসে দেখে ফাংয়ের সৎমা ফাংয়ের টেবিল লাইয়ের রুমে নিয়ে যেতে চাইছে। তখন শাওচি তাদেরকে আটকানোর চেষ্টা করে। তখন ফাং বলে, নিতে দাও, এটা একটা টেবিলই তো মাত্র। আর টেবিল নেওয়ার সময় ফাংয়ের নেম প্লেটটি পড়ে যায়। তখন শাওচি সেটা তুলতে নিলে ফাংয়ের সৎমা সেটার উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকে আর শাওচিকে অনেক কথা শোনাতে থাকে। তখন ফাং এসে শাওচিকে তুলে আর তার সৎমাকে অনেক অপমান করে। এর মধ্যে সেখানে লাই চলে আসে। তখন ফাং লাইকে সাইডে আনে এ ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু তারা আসলে এ ব্যাপারে কথা বলে না, বরং ফাং লাইকে জিজ্ঞেস করে, এমন কী করলে আমি না থাকা সত্ত্বেও শাওচি খুশি থাকবে। তখন লাই বলে, তুমি যখন ওর পাশে থাকো ও তখন সবচেয়ে বেশি খুশি থাকে, আর এই জিনিসটা যখন আমি বুঝতে পেরেছি তখনই তোমাদের দুজনের মাঝখান থেকে সরে গিয়েছি। এরপর ফাং লাইকে বলে, হানকে ডেকে আনো, ও তোমাকে অফিসের সব কিছু বুঝিয়ে দিবে। লাই তখন বলে, অফিসের ব্যাপারে চিন্তা করো না, আগে তুমি সুস্থ হও, সব কিছু ঠিক হয়ে যাবে। এরপর লাই হানকে ডাকতে আসে। তখন সে শাওচিকে মেমোরি ব্যাংকের সামনে দেখে। আসলে শাওচি তখন মেমোরি ডিলিট করতে পারেনি, তাই এখন আবার এসেছে, কিন্তু এবার তো তার কাছে পারমিশন কার্ড নেই, তাই সে মেমোরি ব্যাংকের দরজা খুলতে পারছে না। তখন সে লক্ষ্য করে লাইয়ের কাছে পারমিশন কার্ড রয়েছে, তাই সে লাইয়ের কাছে হেল্প চায়, কিন্তু লাই বলে ভাইয়ের পারমিশন ছাড়া এটা করা যাবে না। সে কারণে শাওচি নিজের পাওয়ার ইউজ করে দরজা খোলার ট্রাই করে, কিন্তু এখন যেহেতু সে অনেক দুর্বল তাই তার পাওয়ার চলে গিয়েছে, তাই দরজা তো খোলেই না, বরং সে মাথায় আঘাত পায়। লাই তখন দেখতে পায় শাওচির কপাল থেকে নীল রক্ত বের হচ্ছে। লাই বুঝতে পারে শাওচি একজন এলিয়েন, তবে তারপরও লাই ভয় পায় না, কারণ ও জানে শাওচি যাই হোক না কেন শাওচি কারো ক্ষতি করবে না। মাথায় আঘাত পেয়ে শাওচির অনেক কষ্ট হচ্ছিল, তাই লাই তাকে হেল্প করতে রাজি হয়। এরপর লাইয়ের সাহায্য নিয়ে শাওচি মেমোরি ডিলিট করতে থাকে, কিন্তু তার আর ফাংয়ের স্মৃতিগুলো দেখে শাওচি অনেক কাঁদতে থাকে। এর মধ্যে ফাং এ ব্যাপারে জেনে যায়, তাই লাই শাওচিকে সেখান থেকে বের করে দেয়, যাতে ফাং শাওচিকে ভুল না বুঝে। এর মধ্যে ফাং দৌড়ে সেখানে চলে আসে, তবে ততক্ষণে সমস্ত মেমোরি ডিলিট হয়ে গিয়েছে। সে লাইয়ের সাথে অনেক রাগারাগি করে, তবে সে বুঝতে পারে এটা শাওচির কাজ, তাই রেগে সে চাইয়ের রেস্টুরেন্টে চলে আসে। শাওচি তখন ভয়ে লুকিয়ে পড়ে। তখন ফাং তাকে কোলে করে রুমে নিয়ে আসে আর তারপর জিজ্ঞেস করে সে এমনটা কেন করেছে। শাওচি তাকে আসল সত্যিটা বলে না, শুধু বলে এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। ফাং তখন বলে এ কথার মানে কি, আর সে শাওচির সঙ্গে অনেক রাগারাগি করে। একটু পর ফাংয়ের মাথা ঠান্ডা হলে সে শাওচিকে সরি বলে আর বলে তুমি মেমোরি ডিলিট করতে পারবে, কিন্তু কখনো তোমার প্রতি আমার অনুভূতি ডিলিট করতে পারবে না। আচ্ছা আমাকে শুধু বলো কেন তুমি ডিলিট করলে, তুমি কি আমাকে ছেড়ে যেতে চাচ্ছ? এরই মধ্যে সেখানে বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায়, তাই শাওচি ফাংকে তার বাসায় ফিরে যেতে বলে, কিন্তু ফাং বাসায় না গিয়ে শাওচির বাসার সামনেই দাঁড়িয়ে থাকে। জিয়াবু তখন এটা শাওচিকে জানায়, আর তারপর শাওচি জানালা দিয়ে ফাংয়ের দিকে তাকিয়ে থাকে আর অনেক কাঁদতে থাকে। একটু পরে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন চাই ছাতা নিয়ে এসে শাওচিকে বলে ফাংয়ের কাছে যেতে। এদিকে ফাংয়ের অ্যামনেশিয়া শুরু হয়ে যায়, আর আজকে সে দেখতে পায় সেদিন তার মায়ের অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল। এরই মধ্যে শাওচি সেখানে চলে আসে আর এসে সে ফাংকে জড়িয়ে ধরে, আর তখন আমরা দেখি ফাংয়ের শাওচির ব্যাপারেও সব কিছু মনে আছে, এমনকি শাওচি যে তাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে সেটাও তার মনে পড়ে যায়। আর তারপরই ফাং অজ্ঞান হয়ে যায়। এরপর ফাংকে হসপিটালে নিয়ে আসা হয়। জ্ঞান ফিরেই ফাং তার বাবাকে দেখতে পায়। সে তার বাবাকে বলে এতদিন আমি তোমাকে মায়ের মৃত্যুর জন্য দায়ী করে এসেছি, কিন্তু আজ আমার সেই দিন কি হয়েছিল তা মনে পড়েছে।
মা আসলে আমাকে বাঁচাতে গিয়ে মারা গিয়েছে। এটা জানা সত্ত্বেও এতদিন তুমি কেন আমাকে দায়ী করনি? তখন ফাংয়ের বাবা বলে, আমি চাইনি তুমি নিজেকে ঘৃণা করতে শুরু করো। আর তুমি যদি সত্যিটা জানতে তাহলে নিজেকে অপরাধী ভাবতে, আর তাহলে তুমি স্বাভাবিক জীবন কাটাতে পারতে না। ফাং তখন বুঝতে পারে তার বাবা তাকে কতটা ভালোবাসে। এরপর ফাংয়ের বাবা বলে, আজকে আমি অনেক খুশি, তোমার অ্যামনেশিয়া ভালো হয়ে গিয়েছে। ফাং তখন বলে, এটা শুধুমাত্র শাওচির জন্যই হয়েছে। এরপর লাই শাওচিকে সঙ্গে করে ফাংয়ের সাথে দেখা করতে আসে। তারা ভাবে ফাং সব কিছু ভুলে গিয়েছে, তাই লাই শাওচিকে তার মডেল হিসাবে ফাংয়ের সাথে পরিচয় করায়। ফাং তখন লাইকে বলে, তোমার মডেলকে বলো আমার কাছে আসতে। তখন লাই শাওচিকে ফাংয়ের কাছে যেতে বলে। শাওচি কাছে আসলেই ফাং তাকে কিস করে বসে। লাই বলে, তুমি এসব কি করছো? ফাং বলে, সে যেহেতু মডেল তার কাছে তো এসব খুবই নর্মাল। এটা শুনে শাওচি খেয়ে পেয়ে সেখান থেকে বের হয়ে যায়। শাওচি যাওয়ার পরেই ফাং লাইকে বেঁধে ফেলে, আর তারপর তাকে জিজ্ঞেস করে শাওচি কেন মেমোরি ডিলিট করেছে। লাই তখন বুঝতে পারে ফাংয়ের সব কিছু মনে আছে। লাই বলে, তুমি আর শাওচি একসঙ্গে থাকতে পারবে না, ও তোমার থেকে আলাদা। তখন ফাং বলে, বুঝেছি, শাওচি একজন এলিয়েন, আর ও ওর গ্রহে যেতে পারছে না, কারণ আমাকে বাঁচানোর সময় ওর গ্রহে ফিরে যাওয়ার ডিভাইসটি আমার হার্টে চলে গিয়েছে। লাই তখন বলে, তুমি কি করে জানো? ফাং তখন বলে, যখন অ্যামনেশিয়া হয়েছিল তখন আমি এসব দেখতে পেয়েছি। এরপর লাই বলে, আমার মনে হয় তোমার জন্যই ও পৃথিবীতে রয়ে গিয়েছে। ফাং বলে, তাহলে ও মেমোরি কেন ডিলিট করতে চাইবে? নিশ্চয়ই কোনো ঝামেলা রয়েছে, আর এর উত্তর আমাদেরকে একমাত্র শাওচিই দিতে পারবে। এরপর ফাং লাইকে বলে শাওচিকে একটি বাড়ি নিয়ে আসবে। লাই তখন জিজ্ঞেস করে, তারপর কি করবে? ফাং বলে, পারফিউম প্রজেক্টে আমি আর শাওচি মিলে হরমোন ইউজ করে একটি পারফিউম তৈরি করেছি, আর এটা খুবই স্পেশাল। এটা ব্যবহার করলে শাওচি আমার প্রতি কিছু সময়ের জন্য আকৃষ্ট হবে। তখন আমি শাওচিকে যা যা জিজ্ঞেস করব শাওচি তার সব কিছুর উত্তর দিবে। প্ল্যান অনুযায়ী লাই শাওচিকে নিয়ে আসে, আর তারপর ফাং শাওচির সাথে কথা বলতে শুরু করে। তখন ফাং জিয়াবুকে কথা বলতে দেখে। ফাং তখন জিজ্ঞেস করে, এই কচ্ছপটা কথা বলতে পারে? শাওচি বলে, হ্যাঁ, ওর অনেক পাওয়ার রয়েছে, তবে পৃথিবীতে ও একটা সাধারণ কচ্ছপ। ফাং জিয়াবুকে তার পকেটে নিয়ে নেয়। এরপর বলে, তার মানে তো তুমিও পৃথিবীতে একজন সাধারণ মানুষ। শাওচি তখন বলে, আমি আর বেশি দিন বাঁচব না, কারণ আমার শক্তি শেষ হয়ে এসেছে। এর মধ্যে পারফিউমের প্রভাব শেষ হয়ে যায়, যার কারণে শাওচির হুঁশ ফিরে, আর সে সেখান থেকে দৌড়ে চলে যায়। এরপর ফাং লাইকে বলে, শাওচির গ্রহে ফিরে যেতে বিশেষ ডিভাইস লাগে, যেটা আমার হার্টে রয়েছে, তাই দ্রুত অপারেশন করে এটা বের করতে হবে, তা না হলে শাওচিকে বাঁচানো যাবে না। এরপর তারা এই ব্যাপারে জিয়াবুর সাথে কথা বলে। জিয়াবু ফাংকে বলে, অপারেশনের সময় আমাকে রুমে নিয়ে যাবে, আমি আমার গ্রহের টেকনোলজি ব্যবহার করে তোমাকে সাহায্য করব। এরপর ফাং ডাক্তারকে বলে অপারেশন শুরু করার জন্য। তখনই সেখানে জিয়ান চলে আসে। ফাং বলে, তুমি এখানে কেন এসেছো? জিয়ান বলে, আমাদের মাঝে কোনো সম্পর্ক না থাকলেও আমি তোমাকে অনেক ভালো বন্ধু ভাবি, তাই অপারেশনের কথা শুনে তোমাকে দেখতে চলে আসলাম। জিয়ানের এসব কথায় ফাং খুব খুশি হয়। এরপর ফাংকে অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। অন্যদিকে শাওচি লাইকে কল করে তার সাথে দেখা করার জন্য। লাই আসলে শাওচি বলে সে জিয়াবুকে খুঁজে পাচ্ছে না, তার জন্য অনেক চিন্তা হচ্ছে, কারণ জিয়াবু তাকে বাঁচাতে ফাংয়ের হাত থেকে নীল পাথরটি বের করে নিবে, আর এতে ফাং মারাও যেতে পারে। লাই তখন শাওচিকে ফাংয়ের অপারেশনের ব্যাপারে জানায়। এটা শুনে শাওচি দ্রুত হসপিটালে চলে আসে, আর আমরা দেখি জিয়াবু সবাইকে ফ্রিজ করে ফাংয়ের হাত থেকে নীল পাথরটি বের করে নেয়, তারপর নিজের শক্তি দিয়ে ফাংকে সুস্থ করে তোলে। এরপর ডাক্তার এসে শাওচিকে নীল পাথর ও জিয়াবুকে ফিরিয়ে দেয়, কিন্তু শাওচি ফাংয়ের সাথে দেখা করতে চায়। জিয়ান তখন শাওচিকে অনেক বকা দেয়, আর সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন শাওচি ফাংয়ের সাথে আবারও দেখা করতে আসে, কিন্তু ফাং তার সাথে দেখা করে না, কারণ ফাং তার সাথে কথা বললেই শাওচি তার সাথে পৃথিবীতে থেকে যেতে চাইবে, আর সেটা হলে তো শাওচি মারা যাবে। তাই ফাং শাওচির থেকে দূরে থাকতে চাইছে, কিন্তু শাওচি তখন তাকে টেক্সট করে বলে, আমি ব্রিজের ওপর অপেক্ষা করছি, তুমি না আসলে আমি পাথরটি পানিতে ফেলে দিব। তাই ফাং সেখানে চলে আসে, এসে শাওচিকে জড়িয়ে ধরে, আর তারপর বলে, তুমি চলে যাওয়ার আগে আমরা যতটুকু সময় পাবো ততটুকু আমরা উপভোগ করব। হোক সেটা অল্প কিছু সময়, আমি সেই অল্প সময়ের ভালোবাসা নিয়েই সারা জীবন বেঁচে থাকতে পারবো।
কিন্তু শাওচি যেতে রাজি হয় না। শাওচি বলে গ্রহে ফিরে গেলে আমাকে আমাদের গ্রহের নিয়ম অনুযায়ী বিয়ে দেওয়া হবে। ফাং বলে পৃথিবীতে থাকলে তুমি মারা যাবে। শাওচি বলে তাতে আমার কিছু যায় আসে না, যতদিন বাঁচবো ততদিন তোমার সাথে বাঁচবো, আর এতে মরে গেলেও আমি শান্তি পাবো। আর তারপর সে নীল পাথরটি ফেলে দিতে নেয়। তখনই ফাং তাকে আটকায় আর সেটা অ্যাক্টিভেট করে দেয়, যাতে শাওচির জন্য তার গ্রহ থেকে স্পেসশিপ পাঠানো হয়। আর এর জন্য শাওচি অনেক কাঁদতে শুরু করে। তখন ফাং তাকে সান্ত্বনা দেয় আর তারা দুজনেই ঠিক করে স্পেসশিপ আসার আগ পর্যন্ত তারা দুজন অনেক ভালো সময় কাটাবে। এরপর ফাং শাওচিকে নিয়ে চায়ের রেস্টুরেন্টে চলে আসে। ফাং সেখানে ডাক্তার ও লাইকেও চলে আসতে বলে। তারা সবাই সেখানে অনেক মজা করতে থাকে। শাওচি ফিল্টার ইউজ করে তার আর ফাংয়ের কিউট সেলফি তুলে আর সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ফাংও তার আইডি থেকে পোস্ট করে। এটা দেখে সবাই অনেক খুশি হয়। এরপর শাওচি লাইকে একটি স্কেচবুক গিফট করে, যেটাতে সে লাইয়ের জন্য বিভিন্ন গ্যালাক্সির ছবি এঁকেছে, যেগুলো পৃথিবী থেকে দেখা যায় না। আর এটা পেয়ে তো লাই অনেক ইমোশনাল হয়ে যায়। খুশিতে সে শাওচিকে জড়িয়ে ধরে। তারপর ফাং শাওচিকে কোলে করে তার বাসায় নিয়ে আসে। রাতে তারা দুজন একসঙ্গে ঘুমায়। সকালে ঘুম ভাঙলে ফাং খাবার তৈরি করতে আসে। শাওচি তখন তাকে পেছন থেকে জড়িয়ে রাখে। একটু পরে তারা খেয়াল করে বাতাসে ঘরের পর্দাগুলো উঠছে। তারা মনে করতে থাকে স্পেসশিপ চলে এসেছে। ফাং ও শাওচি একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এমন সময় লাই এসে তাদেরকে ডাকতে শুরু করে। তারা দুজনে বাইরে এসে দেখে লাই শাওচির জন্য অনেক বেলুন নিয়ে এসেছে। এটা দেখে শাওচি অনেক খুশি হয়। এরপর লাই বাসায় আসলে তার মা তার সাথে অনেক রাগারাগি করে, কারণ লাই কোম্পানিতে থাকা তার অংশ ফাংয়ের নামে লিখে দিয়েছে। লাই তার মা ও মামাকে বলে ফাং একজন ভালো মানুষ, ও সবসময় আমাকে সাহায্য করেছে, কখনো আমাকে সৎ ভাইয়ের চোখে দেখেনি, অথচ তুমি আর মামা সবসময় ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসেছো। প্লিজ তোমরা ওকে ওর মতো করে থাকতে দাও। আর আমি কোম্পানির সিইও হিসেবে পারফেক্ট নই, আমি ছবি আঁকাতে পারফেক্ট, আর সেটা নিয়ে কাজ করতে চাই। লাইয়ের এসব কথায় তার মায়ের চোখে পানি চলে আসে। লাইয়ের মা তার সব ভুল বুঝতে পারে আর ঠিক করে লাইকে সে আর জোর করবে না। লাই যা করতে চায় তাকে সেই কাজেই হেল্প করবে। এদিকে ফাং শাওচিকে নিয়ে শপিং করতে আসে। ফাং শাওচিকে অনেক কেনাকাটা করে দেয়। শাওচি তাকে এত কিছু কিনতে বারণ করে, তাও ফাং তাকে একের পর এক দামি দামি ড্রেস কিনে দিতে থাকে। এটা দেখে দোকানের এক সেলস গার্লের খুব হিংসা হয়। সে তার ড্রেসের বাটন খুলে ফাংকে সিডিউস করার ট্রাই করে। তবে শাওচি মেয়েটাকে দেখেই তার মতলব বুঝতে পারে। সে ফাংয়ের সামনে এসে বসে পড়ে, যাতে ফাং ওই মেয়েটাকে দেখতে না পায়। শাওচির এমন কাণ্ডে ফাং হাসতে শুরু করে। আর তারপর শাওচি সেই মেয়েটাকে অনেক বকাঝকা করে আর ফাংকে নিয়ে বাইরে চলে আসে। তারপর শাওচি বলে, আমি চলে যাওয়ার পর যদি তুমি কোনো মেয়ের প্রেমে পড়ো, তাহলে আমি আমার গ্রহ থেকে তোমাকে অভিশাপ দিব। শাওচির কথায় ফাং আবারও হাসতে শুরু করে। এর মধ্যে এক লোকের সাথে ফাংয়ের ধাক্কা লাগে আর তখন তার হাতে থাকা ব্যাগ নিচে পড়ে যায়। সে সেটা তুলতে নিলে দেখে আশেপাশের সব কিছু থেমে গিয়েছে। ফাং বুঝতে পারে শাওচির যাওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু পাশে তাকিয়ে দেখে অলরেডি শাওচি চলে গিয়েছে। ফাং রাস্তায় বসে অঝরে কাঁদতে থাকে। এরপর অনেক বছর কেটে যায়। ফাংয়ের যেহেতু অ্যামনেশিয়া ভালো হয়ে গিয়েছে, সে আবারও কোম্পানির সিইও হিসেবে জয়েন করে। কোম্পানিতে এসে সে নতুন একটা প্রজেক্টে খুব সফলতা অর্জন করে আর সেই প্রজেক্টের লোগো তৈরি করে শাওচি ও জিয়াবুর ছবি দিয়ে। এরপর এক কনফারেন্সে রিপোর্টাররা ফাংকে জিজ্ঞেস করে, আপনার তো ডেলিভারি গার্লের সাথে সম্পর্ক ছিল, এখন সে কোথায়? আপনাদের কি ব্রেকআপ হয়ে গিয়েছে? ফাং এসব ব্যাপারে কিছুই বলে না, উল্টো সে রিপোর্টার মেয়েটিকে তার সাথে ডেট করার অফার দেয়। এরপর ফাং ও হান একসাথে আড্ডা দিতে বসে। তখন হান বলে, আজকের আবহাওয়াটা কিছুটা অদ্ভুত। তখন ফাং বলে, তা তো হবেই, কেউ হয়তো উপর থেকে আমাকে অভিশাপ দিচ্ছে। এখানে আমরা বুঝতে পারি ফাং ওই রিপোর্টারকে ডেট করার কথা বলেছে, যাতে শাওচি সেটা দেখে ক্ষেপে যায় আর তাড়াতাড়ি তার গ্রহ থেকে পৃথিবীতে ফিরে আসে। এরপর দেখা যায় লাই কাউকে দেখে হাসতে থাকে। এখানে আমরা বুঝতে পারি শাওচি পৃথিবীতে ফিরে এসেছে। এদিকে ফাং আসে পারফিউম মাস্টারের সাথে দেখা করতে। তখন ফাংকে লাই ফোন করে বলে, আমি তোমার জন্য খুব ভালো একটা মেয়ে পেয়েছি, তুমি পারফিউম ল্যান্ডেই থাকো, মেয়েটা সেখানেই আসবে। ফাং তখন বলে, ঠিক আছে, পাঠিয়ে দাও। লাই বলে, তার মানে তুমি শাওচিকে একেবারেই ভুলে গিয়েছো। ফাং বলে, ওর জন্যই তো এত কিছু করছি। এরপর ফাংয়ের কাছে একটা মেয়ে আসে।
একটু পরে ফাং দেখে এটা তার শাওচি। আর তখন দূর থেকে হান তাদের ছবি তুলে সেটা লাইকে পাঠিয়ে দেয়। এতদিন পর ফাং ও শাওচিকে একসাথে দেখে লাই খুব খুশি হয়। এমন সময় তার কাছে জিয়ান চলে আসে। জিয়ান বলে, এখন থেকে আমি তোমাকে ভালোবাসতে চাই। এটা শুনে তো লাই খুশিতে আত্মহারা হয়ে যায়। এদিকে ফাং কিছু বলছে না বলে শাওচি বলে, তুমি কি আমাকে চিনতে পারোনি? আমি তোমার কিউট শাওচি। ফাং বলে, আমি তোমাকে চিনতে পারবো না কেন? শুধু ভাবছি এটা কি আমার স্বপ্ন নাকি। শাওচি বলে, এটা তোমার স্বপ্ন নয়, দাঁড়াও তার প্রমাণ দিচ্ছি। তারপর শাওচি তার গ্রহের আইডি কার্ড দেখিয়ে বলে, আমাকে আমার গ্রহ থেকে শান্তির দূত হিসেবে পৃথিবীতে পাঠানো হয়েছে। ফাং তখন শাওচির কাছে এসে আইডি কার্ড ছুঁড়ে ফেলে আর তাকে জড়িয়ে ধরে কিস করে। শাওচি ও ফাংয়ের সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে এই সুন্দর ড্রামাটি শেষ হয়ে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এমনই আরও ভিডিও পেতে চাইলে সিনেমা সমাহার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। শীঘ্রই কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।